হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের লেকচার 11 স্টার্ট করতেছি। তো আজকের লেকচার হচ্ছে আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ইজি জিনিসপত্র পড়বো। এগুলো আসলে কোনো কঠিন জিনিসপত্র না, এগুলো দুনিয়ার ইজি জিনিস। সো আজকে আমি আশা করতেছি তোমরা আজকে লেকচার দেখার আগে লেকচারগুলো অবশ্যই দেখে আসছো। তো আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আমরা প্রথমে একটা ইন্টারেস্টিং টপিক দিয়ে স্টার্ট করি, যেটার নাম হচ্ছে আমাদের ভাই মৌলের কর্ণ সম্পর্ক। আমাদের টপিকটার নাম হচ্ছে তোমার ভাই মৌলের কর্ণ সম্পর্ক। মৌলের কর্ণ সম্পর্ক। আচ্ছা, এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ডায়াগোনাল। কর্ণের ইংলিশ নাম হচ্ছে তোমার ডায়াগোনাল ভাই। ডায়াগোনাল রিলেশনশিপ ডায়াগোনাল রিলেশনশিপ অফ দ্য এলিমেন্ট। ওকে ভাই, চলো জিনিসটা আমরা কি দেখার চেষ্টা করি। প্রথমে মনে রাখবো আমরা সবগুলো মৌল এই কর্ণ সম্পর্ক প্রদর্শন করে না, শুধুমাত্র পর্যায় 2 এবং পর্যায় 3-এর কিছু কিছু মৌল এই কর্ণ সম্পর্কটা কি করে ভাই প্রদর্শন করে থাকে। ওকে, তাহলে যেটা মনে রাখবা, শুধুমাত্র পর্যায় 2 ও পর্যায় 3-এর কিছু মৌলসমূহ এই কর্ণ সম্পর্ক প্রদর্শন করে থাকে। তাহলে চলো আমরা আগে প্রথমে দেখার চেষ্টা করি কর্ণ সম্পর্ক জিনিসটা কি এবং কারা কারা প্রদর্শন করে। ওকে, তাহলে আমরা এটা দেখার জন্য আমরা প্রথমে এখানে আমাদের লিখতে হবে ফার্স্টে ভাই পর্যায় 2, এবং আমরা এখানে লিখবো তোমার হচ্ছে ভাই পর্যায় 3, এবং আমরা দেখবো পর্যায় 2-এ কারা কারা আছে এবং পর্যায় 3-এ কারা কারা আছে। এবং কর্ণ সম্পর্ক বের করার জন্য আমরা শর্টকাটও শিখবো। ওকে, আচ্ছা দেখো, তাহলে এখানে ফার্স্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা কি ভাই, কর্ণ সম্পর্কে কারা প্রদর্শন করে, শুধুমাত্র পর্যায় 2 এবং পর্যায় 3-এর কিছু মৌলসমূহ প্রদর্শন করে। তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন কোন পর্যায়ের মৌলসমূহ কর্ণ সম্পর্ক প্রদর্শন করে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, এটা মনে রাখবা। পর্যায় 2 এবং পর্যায় 3-এর কিছু কিছু মৌলসমূহ কর্ণ সম্পর্ক প্রদর্শন করে থাকে। এখন চলো আমরা আগে দেখার চেষ্টা করি পর্যায় 2-এ কারা কারা আছে। আমরা সবাই জানি পর্যায় 2-এ কারা কারা আছে ভাই। ফার্স্টে থাকে লিথিয়াম, তারপর থাকে এখানে বেরিলিয়াম, তারপর থাকে তোমার হচ্ছে ভাই বোরন, তারপর থাকে তোমার হচ্ছে কার্বন, তারপর নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, ফ্লোরিন থাকে এবং নিয়ন থাকে। আর অন্যদিকে এখানে পর্যায় 3-এ কারা কারা থাকবে ভাই, সোডিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম থাকবে, তারপর তোমার হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম থাকে, সিলিকন থাকে, ফসফরাস থাকে, সালফার থাকে, ক্লোরিন থাকে এবং তোমার হচ্ছে ভাই আর্গন থাকে। এরা থাকে পর্যায় 3-এ। এখন কর্ণ সম্পর্ক বলতে কি বোঝায় দেখো, খেয়াল করে দেখো, লিথিয়াম যেটা আছে এই লিথিয়ামের কর্ণ বরাবর কি আছে, লিথিয়ামের কর্ণ বরাবর আছে ম্যাগনেসিয়াম। তাইলে তোমাকে যদি প্রশ্ন করে লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক বিদ্যমান, সেটা হচ্ছে ভাই ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক বিদ্যমান। তুমি যদি অনুরূপভাবে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের কর্ণ বরাবর কে আছে, বেরিলিয়ামের কর্ণ বরাবর আছে অ্যালুমিনিয়াম। বেরিলিয়ামের এই ডান দিকের কর্ণ বরাবর আছে অ্যালুমিনিয়াম। ভাই বাম দিকের কর্ণটা হিসাব করলাম। এখন অনেক বলতে পারে ভাই এটাতে বেরিলিয়ামের সাথে এদিকে কর্ণ বরাবর তো সোডিয়াম আছে। না ভাই, বাম দিকের কর্ণ বরাবর হিসাব করলে হবে না। কর্ণ সম্পর্কে বলতে বোঝায় ডান দিকের কর্ণটাকে। ওকে, তাহলে দেখো এখানে লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক আছে, ম্যাগনেসিয়ামের। বেরিলিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক আছে, অ্যালুমিনিয়ামের। অনুরূপভাবে এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, দেখো এখানে যেমন বোরনের সাথে আছে সিলিকনের, কার্বনের সাথে আছে ফসফরাসের, নাইট্রোজেনের সাথে আছে সালফারের, অক্সিজেনের সাথে আছে ক্লোরিনের, ফ্লোরিনের সাথে আছে আর্গনের। এদের সবার সাথে কি সম্পর্ক বিদ্যমান, কর্ণ সম্পর্ক বিদ্যমান। এখন ভাই আমি তো বুঝতেছি এরা কোনা বরাবর থাকার কারণে আপনি বলতেছেন এখানে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক, কিন্তু অ্যাকচুয়ালি কর্ণ সম্পর্ক দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়, কর্ণ সম্পর্ক দ্বারা বোঝায় এই যে দেখো লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কিন্তু একই গ্রুপের অন্তর্ভুক্ত না। আমরা সবাই কি জানি ভাই, যে কোনো মৌল যদি একই গ্রুপের অন্তর্ভুক্ত হয় তাহলেই সে সকল মৌলের কি থাকে, সাদৃশ্য বিদ্যমান থাকে। তাইলে লিথিয়ামের সাথে কিন্তু ম্যাগনেসিয়ামের ধর্মের মিল থাকার কথা ছিল না, কিন্তু দেখা গেছে কি
যারা কর্ণ বরাবর থাকে, যেমন লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কর্ণ বরাবর আছে। দেখা গেছে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্ম প্রায় সেম হয়ে থাকে, যদিও তারা একই গ্রুপের অন্তর্ভুক্ত না। কেন? কর্ণ সম্পর্কের কারণে। পরবর্তীতে দেখা গেছে এখানে বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়াম এরা কিন্তু একই গ্রুপের অন্তর্ভুক্ত না। যেমন অ্যালুমিনিয়াম কিন্তু ভিন্ন গ্রুপের মৌল, কিন্তু এদের মধ্যে যেহেতু কর্ণ সম্পর্ক বিদ্যমান আছে, তাই বেরিলিয়ামের সাথে কিন্তু অ্যালুমিনিয়ামে দেখা গেছে বেশ কিছু ধর্মের সাদৃশ্য দেখা যায়। তো এটা কেন হয়? কর্ণ সম্পর্কের কারণে। ওকে, অনুরূপভাবে বোরনের সাথে সিলিকনের, কার্বনের সাথে ফসফরাসের, নাইট্রোজেনের সাথে সালফারের, অক্সিজেনের সাথে ক্লোরিনের এবং ফ্লোরিনের সাথে আর্গনের এইভাবে কর্ণ সম্পর্ক বিদ্যমান আছে। ওকে, সোডিয়াম এবং নিয়ন এরা কিন্তু কোনো কি করে না, কর্ণ সম্পর্ক প্রদর্শন করে না। বাকিরা কর্ণ সম্পর্ক এখানে ব্যবহার করে প্রদর্শন করতে থাকে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার চলো আমরা কিছু পয়েন্টে আসি। এবার আমি তোমাকে এমসিকিউর জন্য তোমাকে শিখাই। এমসিকিউ তোমাকে বলবে কি, বেরিলিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক বিদ্যমান, বা তোমাকে বলতে পারে নাইট্রোজেনের সাথে কার কর্ণ সম্পর্ক বিদ্যমান। এখন তুমি তোর এমসিকিউর মধ্যে এভাবে পর্যায়ে একে আর করতে পারবা না। ওকে, তোমাকে চলো আমি এটা চোরাই বুদ্ধি শিখাই। দেখো ভাই, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 3। তুমি এই 3-এর সাথে এখানে অলওয়েজ 9 যোগ করবা। 3-এর সাথে 9 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে 3-এর সাথে যদি 9 যোগ করে 12 হয়, দেখবা ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। সাপোজ তোমাকে কেউ বললো কার্বনের সাথে কার কর্ণ সম্পর্ক, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর সাথে 9 যোগ করো, দেখো এখানে 15 আসবে। 15 কার? ফসফরাসের। তাই কার্বনের সাথে তোমার এখানে ভাই ফসফরাসের কর্ণ সম্পর্ক আছে। যেমন আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, তোমাকে বললো অক্সিজেনের সাথে কার কর্ণ সম্পর্ক, তাহলে আমরা কীভাবে বের করবো এটা? অক্সিজেনের হচ্ছে ভাই 8, এর সাথে আমি 9 যোগ করবো, হবে হচ্ছে 17। 17 হচ্ছে দেখো এখানে ক্লোরিনের তোমার হচ্ছে যে ভাই পারমাণবিক সংখ্যা। তাহলে অক্সিজেনের সাথে জন্য কার কর্ণ সম্পর্ক, এই জন্য অক্সিজেনের সাথে দেখো এখানে ক্লোরিনের কর্ণ সম্পর্ক। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তার মানে দেখো, যদি তোমাকে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল দেওয়া থাকে এবং তোমাকে যদি বলে এটার সাথে কার কর্ণ সম্পর্ক, সেক্ষেত্রে আমরা +9 করব। আর তোমাকে যদি একটা তৃতীয় পর্যায়ের মৌল দিয়ে বলে ধরো অ্যালুমিনিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে আমরা 9 বিয়োগ করব। যেমন অ্যালুমিনিয়ামেরটা কত? 13। তাহলে এই ক্ষেত্রে আমরা 9 বিয়োগ করব। 9 বিয়োগ করলে কত পাবো? আমরা এখানে 4 পাবো। ওকে, জিনিসটা বুঝো। তোমাকে কিন্তু কোশ্চেনে কীভাবে থাকতে পারে, তোমাকে দ্বিতীয় পর্যায়ের মৌলও বলতে পারে, তৃতীয় পর্যায়ের মৌলও বলতে পারে। তোমাকে যদি বলে দ্বিতীয় পর্যায়ের একটা মৌল বলছে, ধরো তোমাকে বোরন বলছে, তো বোরন দিয়ে তোমাকে বললো এই বোরনের সাথে কার কর্ণ সম্পর্ক আছে, তো তুমি দেখতেছো বোরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি +9 করবা বোরনের পারমাণবিক সংখ্যার সাথে। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, এটার সাথে 9 যোগ করলে 14 পাবো। তাহলে এটা হচ্ছে সিলিকনের সাথে সম্পর্কিত, কারণ সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। কিন্তু তোমাকে যদি বলতো সিলিকনের সাথে কার কর্ণ সম্পর্ক আছে, তো সিলিকন হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, সেই ক্ষেত্রে তো সিলিকনের পারমাণবিক সংখ্যা থেকে তোমার 9 বিয়োগ দিতে হবে। 9 বিয়োগ দিলে তুমি কী পেয়ে যাবা? বোরনটা পেয়ে যাবা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমি তোমাকে এখানে লিখে দিই যে কর্ণ সম্পর্ক বের করার টেকনিক। কর্ণ সম্পর্ক বের করার টেকনিক। তার টেকনিকটা কি? যদি মৌলটি দ্বিতীয় পর্যায়ের হয়, যদি মৌলটি দ্বিতীয় পর্যায়ের হয়, তবে এর পারমাণবিক সংখ্যার সাথে 9 যোগ করব। 9 যোগ করব, যা পাবো তার সাথে তার কর্ণ সম্পর্ক, যা পাবো সেই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে তার কর্ণ সম্পর্ক, সেই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে তার কর্ণ সম্পর্ক, সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে তার কর্ণ সম্পর্ক। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। অনুরূপভাবে মৌলটি যদি তৃতীয় পর্যায়ের হয়, তবে কি করব? দেখো আমি জাস্ট কপি করলাম এটাকে। তাহলে মৌলটি যদি তৃতীয় পর্যায়ের হয়,
তবে এর পারমাণবিক সংখ্যার সাথে 9 বিয়োগ করব। পারমাণবিক সংখ্যা হতে 9 বিয়োগ করব। যে যা পাবো সেই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে তার কর্ণ সম্পর্ক। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এটা আমার জন্য এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাকে বলতে পারে যে কার সাথে কার কর্ণ সম্পর্ক, তো এই জিনিসটা তখন তোমাকে লিখে দিবা। আর যদি বলে কর্ণ সম্পর্ক জিনিসটাকে ব্যাখ্যা করো, তখন তুমি কি লিখবা? যে নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে যে একই গ্রুপের অন্তর্ভুক্ত মৌলগুলোর রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায়, কিন্তু দেখা গেছে তোমার হচ্ছে যাদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, মানে যারা হচ্ছে কোনাকুনিভাবে অবস্থিত, তারা ভিন্ন গ্রুপে অবস্থিত হওয়ার পরেও তাদের মধ্যে ধর্মে বেশ সাদৃশ্য দেখা যায়। এই জিনিসটাকে আমরা কি বলি ভাই? এই জিনিসটাকে আমরা বলি কর্ণ সম্পর্ক। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো, আমরা হচ্ছে গত ক্লাসে তোমার হচ্ছে অনেকগুলো থিওরি পড়ছিলাম, আমরা আজকে ওই থিওরিগুলোর কিছু কোয়েশ্চন ব্যাংকের প্রবলেম সলভ করব। ফার্স্ট প্রবলেমটা দেখে আসো। ফার্স্ট প্রবলেমে দেখো আমাকে কি বলতেছে এখানে। ফার্স্ট প্রবলেম আমার এখানে জটিল যৌগ দেওয়া আছে একটা, CONH3CXCl3। বলছে যৌগটাতে কী ধরনের হাইব্রিডাইজেশন হয়। চলো আমরা দেখি, অ্যানালাইসিস করি আসো এটাকে। এটা বইটা আসলে 2003 সালে দুনিয়ার ইজি একটা প্রবলেম দিচ্ছে এটা। দেখো এগুলো তোমাকে আমি পরে আসছি, যে এখানে CONH3 লেখা, Cl3 লেখা। তাহলে ভাই দেখো তো, এই যে 6 আছে, এটাকে আমরা কি বলি ভাই? এটাকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা। এই 6টাকে আমরা কি বলতাম? এই 6টাকে আমরা বলতাম সন্নিবেশ সংখ্যা। তাহলে এই যৌগটাতে সন্নিবেশ সংখ্যা কত? আমার সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তাহলে ভাই 6 হইলে দুই ধরনের হাইব্রিডাইজেশন হইতে পারে, আমরা শিখে আসছিলাম। একটা হচ্ছে তোমার sp3d2, একটা হচ্ছে তোমার ভাই d2sp3। sp3d2 হয় উইক লিগ্যান্ডের জন্য, উইক বানান কি ঠিক আছে নাকি জানি না, এটা এমন হবে মনে হয়, তোমরা চেক করে দেখিও একটু। উইক লিগ্যান্ডের জন্য, আর এটাকে আমরা ইউজ করতাম ভাই স্ট্রং লিগ্যান্ডের জন্য। ওকে, তো এখন আমার এখানে যেহেতু NH3 আছে, NH3 কিন্তু তোমার স্ট্রং লিগ্যান্ড, তাহলে NH3 যেটা, এটা কিন্তু আমার হচ্ছে ভাই স্ট্রং লিগ্যান্ড। তাইলে আমার যে যৌগটা দেওয়া আছে এটার তাহলে সংকরণ কত হবে? d2sp3 হবে। তাহলে আমরা লিখব যে তোমার এখানে যৌগটিতে d2sp3 হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশন টপিকটা কিন্তু আমি তোমাদেরকে এখনো পড়াই নেই ভাই, ডিটেলসে পড়াবো। জাস্ট আমরা এখান থেকে আইডিয়া দিয়েছিলাম যেন তুমি এমসিকিউ এবং এরকম ছোটোখাটো প্রশ্ন আসলে পারো। হাইব্রিড এটা একদম ডিটেলস আমরা 4-5টা লেকচার দিয়ে পড়াবো, আমরা একদম ডিটেলসে পড়াবো। হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশন আমরা 14 গোষ্ঠী উদ্ধার করবো এখানে, কেমন যখন পড়বো। আচ্ছা, জাস্ট মজা করলাম, আমরা একদম ডিটেলসে পড়বো। দেখো এটা আশা করি তোমরা এখানে এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে দেখো পরের এটা আমাকে কি বলতেছে এখানে। পরের এটাও খুবই সোজা। পরের এটা আমাকে বলতেছে এখানে যে নির্মুক্ত যৌগগুলোর কেন্দ্রীয় ধাতব আয়নের সন্নিবেশ সংখ্যা লিখো এখানে। ওকে, এটা একদম ইজি ভাই, আমি চলো তোমার দেখে আসো। এখানে তোমাকে বলছে কি যে নির্মের যৌগগুলোর কেন্দ্রীয় ধাতব আয়নের, কেন্দ্রীয় ধাতব আয়ন কোনটা? এটা যেটা থাকে, এই যে কোবাল্ট এখানে হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন, আয়রন হচ্ছে এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন, ক্রোমিয়াম হচ্ছে এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন। এটার সাথে যে সন্নিবেশ সংখ্যা সেটা তোমাকে লিখতে বলছে। ভাই দেখো তো, সন্নিবেশ সংখ্যা জিনিসটা কি আমরা পড়ে আসছিলাম। সন্নিবেশ সংখ্যা হচ্ছে যে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকে তাদেরকে আমরা, তার সমষ্টিকে আমরা কি বলি ভাই? সন্নিবেশ সংখ্যা বলি, বা তার মানে সংখ্যাটাকে। তাহলে আমরা চলো এখানে প্রথমে, যদি আমাকে ডেফিনেশন চাই নাই, তো আমি তোমাদেরকে ডেফিনেশনটা এখানে একবার লিখে দিতে পারি। সন্নিবেশ সংখ্যা আমার জিনিসটা কি ছিল? সন্নিবেশ সংখ্যা জিনিসটা ছিল জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকে তার টোটাল সংখ্যাকে সন্নিবেশ সংখ্যা বলে। তাহলে দেখো ভাই, এখানে ফার্স্টে যে আমাকে যৌগটা দিচ্ছে ক নাম্বার, এই যৌগটা হচ্ছে আমাকে সেরকম কোবাল্ট NH3 5 Br Cl2। তাহলে তোমরাই বলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে।
খেয়াল করে দেখো এখানে লিগ্যান্ড কয়টা আছে, এই NH3 এটা হচ্ছে একটা লিগ্যান্ড, তাহলে এটা আছে 5টা, ব্রোমিন একটা লিগ্যান্ড, ব্রোমিন আছে একটা, তাহলে এখানে টোটাল লিগ্যান্ড কয়টা, টোটাল লিগ্যান্ড NH3 আছে 5টা, ব্রোমিন আছে একটা, টোটাল লিগ্যান্ড আছে 6টা। তাহলে যেহেতু এখানে টোটাল লিগ্যান্ড 6টা, তাহলে 6টা লিগ্যান্ড এখানে কোবাল্টের সাথে যুক্ত আছে, তাহলে এই যৌগটার সন্নিবেশ সংখ্যা কত হবে, এই যৌগটার সন্নিবেশ সংখ্যা হবে তোমার হচ্ছে ভাই 6। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে খ নাম্বার আসো, এখানে দিচ্ছে আমাকে K3FeCN6, তাহলে বলো এখানে টোটাল লিগ্যান্ড কয়টা আছে, লিগ্যান্ড হিসেবে শুধু CN আছে এখানে, তাহলে এখানে টোটাল লিগ্যান্ড আছে আমার এখানে 6টা, তাহলে টোটাল লিগ্যান্ড যেহেতু 6টা আমার এখানে, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে, 6ই হবে। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তারপর দেখো গ নম্বর, এখানে আমাকে দিচ্ছে হচ্ছে এখানে ক্রোমিয়াম, তারপরে তোমার এখানে NH3 4Cl2 আর এখানে Cl লেখা। ভাই দেখো, আচ্ছা একটা জিনিস তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কেন্দ্রীয় মৌল এখানে হচ্ছে যে যেমন হচ্ছে আপনি কোবাল্ট, আয়রন, ক্রোমিয়ামকে কেন বলতেছেন? কারণ আমরা পড়ে আসছিলাম, আমরা যখন ডি ব্লক মৌল পড়ছিলাম, আমরা তখন কিন্তু বলছিলাম জটিল যৌগের মধ্যে এই যে তোমার অবস্থান ধাতু যেগুলো থাকে এগুলো কিন্তু তোমার কি হয়, কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে। যেমন কোবাল্ট একটা অবস্থান্তর মৌল, আয়রন একটা অবস্থান্তর মৌল, ক্রোমিয়াম একটা অবস্থান্তর মৌল, তাই এরা তোমার কেন্দ্রীয় মৌল হবে। ওকে, বাই ডিফল্ট। তাহলে দেখো এখানে টোটাল লিগ্যান্ড কয়টা হবে, এটাতে টোটাল লিগ্যান্ড কয়টা হবে, দেখো অ্যামোনিয়া আছে 4টা, অ্যামোনিয়া আছে 4টা, ক্লোরিন কয়টা আছে 2টা, তাহলে টোটাল লিগ্যান্ড হবে এখানে 6। তাহলে এখানেও সন্নিবেশ সংখ্যা কত হবে ভাই, সন্নিবেশ সংখ্যা এখানে 6 হবে। ওকে, আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি ভাই, খুবই ইজি ছিল প্রবলেমগুলো, কোনো কঠিন প্রবলেমই না। তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো আমরা দেখি নেক্সটে এই জিনিসটা আমাকে কী বলছে, দেখো এখানে যে পর্যায় সারণীর গ্রুপ উল্লেখ করে নির্মিত ধাতুসমূহকে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু এবং অবস্থান্তর শ্রেণীতে শ্রেণীভুক্ত করো গ্রুপ উল্লেখ করার মাধ্যমে। ওকে, এখন এখানে যেহেতু তোমাকে সনাতন বা আধুনিক কোনো গ্রুপের মানে কোন ধরনের গ্রুপিং করবা সেটা কিছুই বলা নাই, তাই তুমি তোমার ইচ্ছা মতো গ্রুপিং করতে পারো। ওকে, যদি তোমাকে বলে দিতে স্পেসিফিক্যালি যে সনাতন পদ্ধতিতে করো, তাহলে তোমাকে যে লেটিন নামগুলো ইউজ করে করতে হবে। যদি বলে আধুনিক পদ্ধতিতে করো, তাহলে তোমাকে 1 2 3 4 দিয়ে করতে হবে। এখানে তোমার কিছুই বলে নাই, তাহলে তোমার যেটাতে ভালো লাগে তুমি সেটা দিয়ে করবা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। দেখো এখানে ফার্স্ট হচ্ছে আমাকে এখানে বেরিয়াম দিছে, ফার্স্ট হচ্ছে আমার এখানে বেরিয়াম আছে, বেরিয়াম আমাকে পর্যায় সারণীর গ্রুপ উল্লেখ করতে বলছে। আচ্ছা, বেরিয়ামের গ্রুপ কত হয় ভাই, বেরিয়ামের গ্রুপ আমরা সবাই জানি বেরিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপে অবস্থিত, তাই না? এবং এটা যেহেতু এস ব্লক মৌল, তাহলে এটাকে আমরা 2A লিখতে পারি। ওকে, আর এটা যেহেতু তোমার হচ্ছে ভাই 2 নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে সেটা হচ্ছে মৃৎক্ষার ধাতু হবে। আচ্ছা, এখানে আমাকে পর্যায় উল্লেখ করতে বলছে না, শুধু গ্রুপ উল্লেখ করতে বলছে, পর্যায় উল্লেখ করতে পারে নাই, তাহলে এটা হবে মৃৎক্ষার ধাতু। ওকে, তুমি যারা শুধু 2 দিতে পারতা, কোনো সমস্যা নেই। তারপর দেখো এখানে দিচ্ছে তোমার ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত নম্বর গ্রুপে অবস্থিত, আমরা সবাই জানি ক্যালসিয়াম 2A অবস্থিত, ক্যালসিয়াম 2A অবস্থিত। ওকে, আর যেহেতু এটাও 2A, তাহলে এটাও কিন্তু তোমার এখানে মৃৎক্ষার ধাতুই হবে, মৃৎক্ষার ধাতু। তারপরে তোমার এখানে দিচ্ছে এরপরে লিথিয়াম, দুনিয়ার ইজি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর গ্রুপে অবস্থিত 1A, তাহলে এটা হবে তোমার ক্ষার ধাতু। তারপরে তোমার এখানে আছে পটাশিয়াম, এটা গ্রুপ 1A অবস্থিত, তাহলে এটা হবে তোমার এখানে ক্ষার ধাতু। ওকে, তারপরে দেখো তোমার এখানে আয়রন দিছে, আয়রন কত নাম্বার, আয়রনের হচ্ছে 26 হয়, তাহলে 26 হলে 8 হবে, গ্রুপ 8 হবে, বা এটাকে আমরা বলতে পারি 8B। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের অবস্থান্তর ধাতু, আমাদের অবস্থান্তর ধাতু। তারপরে নিকেল, নিকেলে কত হয়, আয়রন, কোবাল্ট, নিকেল, নিকেল কিন্তু 28 হয়, 28 হলে হচ্ছে 10 ওই 8 9 10 হলে কিন্তু 8B হয়, আমরা সবাই জানি। তাহলে নিকেলও 8B হবে, আমরা আগে আলোচনা করে আসছি। তাহলে এটা আমাদের কি ভাই অবস্থান্তর ধাতু। ওকে, তো আশা করি আমাদের অঙ্কটা আমরা এখানে বুঝতে পারছি, ইজি একটা জিনিস ছিল আমাদের এখানে। আচ্ছা, এটা একটু চ্যালেঞ্জিং, সেকেন্ড কোয়েশ্চনটা কেন চ্যালেঞ্জিং, তোমাকে বলছে এদের তুমি হচ্ছে ইলেকট্রোবিন্যাস লিখো, কিন্তু এদের ইলেকট্রোবিন্যাস তুমি যদি কোনো কারণে এদের পারমাণবিক সংখ্যা জানতা, তাহলে তোমার কিন্তু ইলেকট্রোবিন্যাস করাটা একদম ইজি হইতো। কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে তুমি এদের পারমাণবিক সংখ্যা জানো না।
আচ্ছা, এখন বলতে পারো ভাই পারমাণবিক সংখ্যা জানলে ইলেকট্রন বিন্যাস কেমনি ইজি হইতো? কারণ আমাদের কাছে একটা স্ট্রং রুলস আছে, এসএস, পিএস, ডিপিএস, এফডিপিএস। তাহলে মেন কাহিনী হচ্ছে আমাকে এখানে পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমি শুধুমাত্র এখানে স্ক্যান্ডিয়াম এবং ব্রোমিনের পারমাণবিক সংখ্যা জানি। স্ক্যান্ডিয়াম 21 হয়, ব্রোমিন হয় 35 হয়, কিন্তু বাকিগুলো কিন্তু আমি জানি না। বাকিগুলো আমাকে বের করতে হবে। যেমন দেখো, ফার্স্টেরটা হচ্ছে অ্যান্টিমনি। ফার্স্টেরটা এই ফার্স্টের যৌগটার নাম কি ভাই? অ্যান্টিমনি। এসবি, এটা আসলে পূর্ণরূপ হচ্ছে তোমার অ্যান্টিমনি। দেখো তো অ্যান্টিমনি আমরা কোন গ্রুপে পড়ছি? আমি তোমাদেরকে ছড়া শিখাইছিলাম ভাই, নাফিস আছে আন্টির বাসায়, রাইট? তাহলে অ্যান্টিমনি কিন্তু ওই গ্রুপটাতে। তাহলে এখানে ছিল কি, নাফিস আছে আন্টির বাসায় ছিল। ওকে, তো নাফিসের এটা কত হয়? এটা হয় 7। তাহলে এখান থেকে কী করতে হবে বলো তো? এখান থেকে এখানে আসলে আমরা দেখছিলাম তোমার হচ্ছে ভাই ওই যে +8 যোগ করতে হয়। এখান থেকে এখানে আসতে গেলে +18 যোগ করতে হয়। এখান থেকে এখানে আসতে গেলে +18 যোগ করতে হয়। তাই দেখো এখান থেকে কিন্তু আমি ইজিলি এখন অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা কত হবে সেটা বের করে ফেলতে পারবো। কীভাবে? অ্যান্টিমনির পারমাণবিক সংখ্যা কত হবে জানো? এটা হবে তোমার হচ্ছে এরকম, দেখো অ্যান্টিমনি কত হবে দেখো। এটার যে টপে যে আছে নাইট্রোজেন, এর হচ্ছে 7 হয়। ফসফরাস আসলে 8 যোগ করতে হবে, আর্সেনিক আসলে 18 যোগ করতে হবে, অ্যান্টিমনিতে আসলে 18 যোগ করতে হবে। তাহলে কত হয় দেখো এখানে হবে 18 + 18 + 7 + 8, এটা হবে তোমার 51। তাহলে চমৎকার হবে, আমাদের বেরিয়ে গেছে। অ্যান্টিমনির হচ্ছে তোমার ভাই মানে পারমাণবিক সংখ্যা কত ভাই? 51। আচ্ছা, অ্যান্টিমনিটা আমাদের ক্লিয়ার। এরপর হচ্ছে সেলেনিয়ামেরটা কত ভাই? দেখো সেলেনিয়াম আমরা সবাই কি জানি, ও এসএসসিতে পড়ে, তাই না? চিহ্নটা কি ছিল? ও এসএসসিতে পড়ে। তাহলে আমরা ছিল ও এস এসসিতে পড়ে। ও তাহলে তো ভালো হয়েছে, 2টা বের করতে হবে আমার এখানে। তাহলে দেখো এখান থেকে এটা অক্সিজেনের কত ছিল? 8। এখান থেকে এখানে গেলে +8 যোগ করতে হবে। এখান থেকে এখানে গেলে 18 যোগ করতে হবে। এখান থেকে এখানে গেলে 18 যোগ করতে হবে। এখান থেকে এখানে গেলে আমরা জানি সবাই 32 যোগ করতে হয়। তাহলে দেখো সেলেনিয়ামেরটা কত আসবে? সেলেনিয়াম হচ্ছে ফার্স্ট অক্সিজেন হচ্ছে 8, এরপর 8 যোগ করো, এরপরে 18 দাও। কারণ দেখো ফার্স্টে এখানে এই 8 দ্বারা বোঝাচ্ছে অক্সিজেনেরটা, এরপরে এখানে 8 যোগ করলে এর কাছে পোষাবা, 18 যোগ করলে সেলেনিয়ামের কাছে পোষাবা। কত আসবে এটা দেখো এখানে হবে 26, 34 হবে। সেলেনিয়ামের হচ্ছে 34। ওকে, অনুরূপভাবে একই সাথে আমরা পোলোনিয়ামটা বের করে ফেলি। 8 যোগ 8, দেখো এই 8 যোগ 8 যোগ 18 যোগ 18 যোগ 32, তাহলে আমরা পোলোনিয়ামের কাছে পৌঁছাতে পারবো। এটা আসবে তোমার আসা উচিত 84। ওকে, তাহলে আমরা এখানে বাকিগুলো সবাই কিন্তু বের করে ফেললাম। তাহলে এখন আমাদের এখানে মোলের সবার পারমাণবিক সংখ্যা বের হয়ে গেছে। আমাদের এখন ইলেকট্রন বিন্যাসটা করা বাকি। যেমন অ্যান্টিমনি 51, এটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখতে চাই, এস পিএস ডিপিএস এফডিপিএস। ফার্স্ট এখানে 2 দাও, 6 দাও, 2 দাও, 6 দাও, 2 দাও, 10 দাও, 6 দাও, 2 দাও, 10 দাও। দেখে কত হয়েছে এখানে? 4, 10, আবার এখানে এত 30 হবে, 36, 38, 48, লাগবে এখানে 51। তাহলে এখানে 3 দাও। ওকে, তাহলে এগুলো লাগবে না, এগুলো তুমি মুছে দাও। তাহলে এখানে দেখো কত হয়েছে এখন। এখানে তাহলে তুমি ফার্স্টে 1 দাও, এটা 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, 5 দাও, তারপর এখানে 3 দাও, 4 দাও, শেষ। সিম্পল ভাই ইলেকট্রন বিন্যাসটা। ইলেকট্রন বিন্যাস তোমরা নিজেরা পারবা। তাহলে এখানে এরপরে সেলেনিয়াম 34। তাহলে এটা শোনো যায়, এটা করতে হবে না, একসাথে করে ফেলে আসো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর তোমার এখানে কত হবে? 4s2, 3d10, 4p4। ওকে, দেখো কেমন আসছে এটা আমি একবার বলি। এই যে দেখো এখানে এই যে ডি এর পরে তো ডিপিএস আসবে, তাই না? তাহলে এখানে পি আসছে, এখানে তো ডি তো 30 হয়ে গেছে, তাহলে এখানে 34 লাগে। তাহলে এখানে একটা 4 দিয়ে দাও। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তো অনুরূপভাবে তুমি এখানে ব্রোমিনেরটাও পারবা। ব্রোমিন হচ্ছে 35 হয়। তাহলে কত আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 30 হয়েছে, 4p5 দিয়ে দাও। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারও সোজা 21। তাহলে হবে এটা 1s2, 2s2,
2p6 3s2 3p6 4s2 3d1 4s2 3d1 হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। আচ্ছা, এখানে লাস্ট একটা আছে পোলোনিয়াম। তো চলো আমরা এটাকে একটু করে ডিলিট করে দিই, এটা লাগতেছে না এখন আমাদের। দাঁড়াও, এটাকে দ্বারা আমরা একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তার মধ্যে পোলোনিয়ামটা লিখতে সুবিধা হবে, কারণ পোলোনিয়াম একটু স্পেস বেশি লাগবে আমাদের। কেমন? চলো আমরা এটা একটু দাগ দিয়ে টেনে দিই। আচ্ছা ভাই, তাহলে পোলোনিয়াম কত হয়? পোলোনিয়াম হচ্ছে 84, পোলোনিয়াম 84। তার সামনে এখানে লিখে আসো যে SS PS PS DPS DPS FDPS FDPS থেকে হয় কিনা? 2 2 6 2 6 2 10 6 2 10 6 2 14 10 থেকে হয় কিনা? কয়টা হচ্ছে দেখি এখানে। এখানে এত 30 হবে। 36 38 48 54 56 70 80 আর লাগে 4। তাহলে এখানে 4 দিয়ে দাও। ওকে, হয়ে গেছে। এটা লাগতেছে না। তাহলে এখানে দেখো, এখানে 1 দিয়ে দাও। তাহলে এখানে 2 দিয়ে দাও। এসগুলোকে ফিল আপ করো। 3 দাও, 4 দাও, 5 দাও, 6 দাও। এবারে পি ফিল আপ করো। 2 দাও, 3 দাও, 4 দাও। পি কোথায় আছে? 5 দাও। তারপরে তুমি এখানে এবারে ডি ফিল আপ করো, সরি 3 ডি ফিল আপ করো। তাহলে 3 দাও, 4 দাও, 5 দাও। এখানে আমি যে মিস্টেক করছি, এখানে P6 ছিল তো, সো এই পিটা এখানে বসবে। এখানে 6 হবে, এটা এখানে 5 হবে, এটা 6 হবে এটা। ওকে, সরি ভাই, খেয়াল করি নেই। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হবে 4। হ্যাঁ, 1s2 1 2 2 2 ঠিক আছে, 3 4 ঠিক, হ্যাঁ সব ঠিক আছে বাকিটা। এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। আশা করি এটা বুঝতে পারছো। এটা তো খুব সিম্পল। যদি তুমি ইলেকট্রন সংখ্যা বের করতে পারো, তাহলে সেই ইলেকট্রন বিন্যাস কোনো ব্যাপারই না তোমার কাছে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো, নেক্সট আসো, আমরা এই প্রবলেমটা দেখি। এগুলো খুব ইজি। আচ্ছা, তাহলে এটাকে চলো আমরা দাগ দিয়ে দিই। শেষ আমাদের এটা আমাদের শেষ। আচ্ছা দেখো, এখানে আমাদের ফার্স্টে তাহলে কী বলতেছে ভাই? এখানে আমাকে বলছে যে নিচের পর্যায় সারণীতে অবস্থিত নির্বাচিত মৌলগুলোর অবস্থান লিখো। অবস্থান মানে তোমাদের গ্রুপ লিখতে হবে, এবং তোমরা এটা কত পর্যায়ে আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, তো এইখানে এটা একটু টাফ, কারণ এখানে তুমি সবগুলো আসলে জানো না। যেমন আমি নিজেও জানি না আসলে এগুলো। আসলে মানে একটু তোমাকে মানে একটু মনে রাখতে হবে কয়েকটা। এগুলো নর্মালি এগুলো কেন দিবে? এগুলো তুমি যেন পরীক্ষায় না পারো সেজন্য তোমাকে দিবে। যেমন এখান থেকে তুমি কিছু কিছু পারবা, যেমন কোনটা পারবা? জ্যানন তোমার পারা উচিত, ল্যাড তোমার পারা উচিত, মার্কারি তোমার পারা উচিত। মেইন প্রবলেম হবে তোমার আর্সেনিক এবং এখানে হচ্ছে অসমোসিস নিয়ে। অসমোসিস না, এটা অসমোনিয়াম নিয়ে। ওকে, তারপরে চলো আমরা তোমাকে এখানে লিখে দিয়ে আসো। যেটা আমরা মনে রাখবো, আমরা ফার্স্টে এখানে আর্সেনিক দেওয়া আছে। আর্সেনিকের তোমার আর্সেনিক হচ্ছে ভাই 4র্থ পর্যায়ে। আসলে আর্সেনিকটা মনে রাখা যায়, ওই যে নাফিস আছে আন্টির বাসায়, ওটা দিয়ে। আচ্ছা, আর এটার গ্রুপ হয় কত ভাই? এটার গ্রুপ হয় তোমার হচ্ছে ভাই 5A। ওকে, তারপর হচ্ছে ভাই মার্কারি। মার্কারি আমরা সবাই জানি ভাই, মার্কারি হয় 6ষ্ঠ পর্যায়ের, এবং এটা হচ্ছে জিঙ্কের গ্রুপটা থাকে। তাহলে এটা হয় তোমার 6ষ্ঠ পর্যায়, এবং জিঙ্কের গ্রুপে থাকবে। তো জিঙ্কের গ্রুপ নাম্বার করা থাকে? গ্রুপ 2B থাকে, গ্রুপ 2B। ওকে, তারপরে তোমার সি নাম্বার হচ্ছে অসমোসিস ভাই। অসমোসিস যেটা সেটা তোমাকে মনে রাখতে হবে একটু। 6ষ্ঠ পর্যায়ে, 6ষ্ঠ পর্যায়ে এটার ভাই গ্রুপ 8B হয়। এরপর হচ্ছে জ্যানন, এটা তুমি জানো। জ্যানন কোথায় হয়? জ্যানন হয় তোমার হচ্ছে 5ম পর্যায়ে। দাঁড়াও, 5ম পর্যায়ে কি আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, না, আর করিম, জিনিয়াস, হ্যাঁ 5ম পর্যায়ে হয়। জ্যানন হয় তোমার হচ্ছে 5ম পর্যায়েতে। আর এটার ভাই গ্রুপ করে থাকে, গ্রুপ থাকে 0, কারণ এরা ওই যে নিষ্ক্রিয় হয়ে গেছে গ্রুপ। আচ্ছা, এরপর ল্যাড তোমার জানা উচিত। তোমার এখানে চেসি জেনেছিল পারালে ওইটার, তার মানে এটা হবে 6ষ্ঠ পর্যায়ে, এবং এটা গ্রুপ হবে তোমার হচ্ছে ভাই 4A। তো কার্বনের গ্রুপে আছে। ওকে, তো আমরা জানি।
আশা করি আমরা এখানে ভাই এটা বুঝতে পারছি এটা। আচ্ছা, এরপরের প্রবলেমটা দেখো তাহলে তোমাকে কী বলতেছে। এরপরের প্রবলেমটা তোমাকে বলতেছে নিচের কোন অক্সাইডগুলো অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী পার অক্সাইড এবং সুপার অক্সাইড হিসেবে শ্রেণীবিন্যাস করো। এগুলো কিন্তু আমরা তোমাকে লিখে দিয়েছিলাম যে কোনটা আসলে কোন কোন অক্সাইড। ওকে, তাহলে চলো আমরা জিনিসটা দেখি আসো। এখানে ফার্স্টে দেখো, এখানে আমাদের প্রথমে আমাদের চেনা পরিচিত আছে কিন্তু KO2। KO2কে আমরা কী বলতাম? সুপার অক্সাইড বলতাম। দেখো আমাদের ফার্স্টে এখানে আছে KO2। আমরা সবাই জানি আমাদের যে KO2 ছিল সেটা কী ছিল ভাই? সুপার অক্সাইড ছিল। সুপার অক্সাইড বলতাম জিনিসটাকে আমরা। আচ্ছা, এরপর আসো 2 নম্বর আছে এখানে আমার হচ্ছে ভাই BaO2, বেরিয়াম অক্সাইড। বেরিয়াম অক্সাইড আমাদের কী হতো ভাই? বেরিয়াম অক্সাইডকে আমরা বলতাম তোমার হচ্ছে পার অক্সাইড। পার অক্সাইড, কারণ এখানে -1 হবে জানানো অবস্থা। আচ্ছা, তারপর 3 নম্বর হচ্ছে আমাদের এখানে দেখো দেওয়া আছে সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড কী ছিল? সিলিকন ডাইঅক্সাইড ছিল অম্লীয়। তোমরা আগে পড়ে আসছে এগুলো। তারপর তোমার হচ্ছে ভাই 4 নম্বর আছে স্ট্যান্নাম অক্সাইড। স্ট্যান্নাম অক্সাইড ছিল তোমার হচ্ছে উভধর্মী। ছকটা মুখস্থ করে ফেলিও ভাই। এটা দেখতেছো যে এটা 2010 সালে আসছিল। এটা থেকে এটা আনসার করতে পারলে কিন্তু ফুল মার্কস। বেরিয়াম অক্সাইড কী ছিল ভাই? বেরিয়াম অক্সাইড ছিল ক্ষারীয় বা ক্ষারকীয়। ওকে, এটা তো আসলে বোঝার কিছু নাই, এটা ডাইরেক্ট তোমাকে আমি যে ছক লিখে দিয়েছিলাম এই ছক থেকে ডাইরেক্ট আসছে। সো তোমাকে আসলে ছকটা এখানে মনে রাখতে হবে কষ্ট করে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে যাই আসো। তো এখানে নেক্সটে তোমাকে একটা কতগুলো বিক্রিয়া দেওয়া আছে, তোমাকে বলতেছে এখানে বিক্রিয়াগুলো সম্পাদন করো। তো এইখানে আসলে সবগুলো বিক্রিয়া তোমার মুখস্থ রাখার দরকার নেই, কিছু টেকনিক অবলম্বন করলে তুমি ইজিলি পারবা। কিন্তু এখানে কিছু কিছু বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে। দেখো এই চ্যাপ্টারটা কেন কেমিস্ট্রি অন্যান্য চ্যাপ্টার থেকে ভিন্ন, কারণ এই চ্যাপ্টারে যেটা হয়, এই চ্যাপ্টারে তোমাকে কনসেপচুয়াল থিওরি যেমন বুঝতে হবে, এই চ্যাপ্টারে একটা সুবিধা হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র তেমন নাই। তো কিন্তু এই চ্যাপ্টারের একটা মেইন প্রবলেম হচ্ছে যে বেশ কিছু বিক্রিয়া তোমাকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, কারণ ওই বিক্রিয়াগুলো তুমি মুখস্থ রেখে না গেলে পরীক্ষায় আসলে পারবা না। হ্যাঁ, কিছু টেকনিক অবলম্বন করে বিক্রিয়া মানে তুমি সলভ করতে পারবা, আমি তোমাকে কিছু টেকনিক দেখাবো, কিন্তু সকল বিক্রিয়ার জন্য আসলে কি নাই? টেকনিক নাই। তো তোমাকে কিছু কিছু বিক্রিয়ার জন্য কিন্তু জিনিসপত্র মুখস্থ রাখাই লাগবে। তবে কিছু কিছু বিক্রিয়ার টেকনিক আছে, আমি চলো তোমাকে আস্তে আস্তে টেকনিকগুলো ক্লিয়ার করি এবং যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে সেগুলো আমরা মুখস্থ রাখাবো, কেমন? আচ্ছা, তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। যে অনেকে বলবো যে ভাই কেন মুখস্থ না রাখলে তো যদি কমন না আসে তাহলে তো পারবো না। একটা জিনিস দেখো, যদি তুমি বুয়েটের কথা চিন্তা করো, বুয়েটের এরকম তোমাকে মুখস্থ কোয়েশন দিবে এই চ্যাপ্টার থেকে একটা, ম্যাক্সিমাম তোমাকে মুখস্থ কোয়েশন দিবে কটা? একটা। তবে একটা ফুল দিবে না। যেমন এখানে 4টা বিক্রিয়া দিছে না, এই 4টা বিক্রিয়া ধরো 10 মার্কস, দেখা যাবে 1টা বা 2টা বিক্রিয়া থাকবে যেগুলো মুখস্থ করতে হবে, মানে একটা কোয়েশনের। তাহলে অনলি তুমি 3-4 নাম্বার তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। তো তুমি ওই 3-4 নাম্বারের জন্য টেনশন নিয়ে লাভ নাই। তো তুমি ওই 3-4 নাম্বার ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, বাকিগুলো আনসার করো। ওকে, সো এটা নিয়ে আসলে খুব একটা নার্ভাস ফিল হওয়া বা টেনশন হওয়ার দরকার নেই। তুমি অন্যান্য জিনিসপত্রগুলো যেগুলো বোঝার জিনিস আছে সেগুলো তুমি ভালো করে বুঝে যাও, ম্যাথ ভালো করে যাও, যেন ওগুলোতে তুমি না আটকাও। ওকে, আচ্ছা তো চলো আমরা দেখি আস্তে আস্তে আসো। যেমন এখানে দেখো, এখানে আমি তোমাকে বলি কোনটা কোনটা তোমাকে মুখস্থ করতে হবে, কোনটা কোনটা তুমি মুখস্থ ছাড়া পারবা। যেমন এই জিনিসটা তুমি মুখস্থ ছাড়া পারবা। এই বিক্রিয়াটা আমরা চ্যাপ্টার 2-তে দেখি, ন্যাসলার দ্রবণ, আমরা ন্যাসলার বিকারক আছে একটা জিনিস, ওইখানে আমরা দেখবো। সো এটা ন্যাসলার বিকারকের সময় তোমাকে এমনি মুখস্থ করতে হবে। সো এটা মুখস্থ করার মতো জিনিস। তারপরে এই জিনিসটা তোমাকে হচ্ছে এখানে একটু মুখস্থ করতে হবে। আবার এই 4 নম্বর যেটা দেখতেছো এটাও তোমাকে একটু মুখস্থ করা লাগবে। ওকে, তার মানে এটাও তোমার মুখস্থ করা লাগবে, এটাকেও তোমাকে মুখস্থ করা লাগবে। কিন্তু এই যে 2 নম্বর বিক্রিয়াটা, এটা কিন্তু তুমি চ্যাপ্টার 2-তে এমনি মুখস্থ করবা। সো এটা তোমার 4 নম্বর চ্যাপ্টার 2-তে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ন্যাসলার দ্রবণের এখানে ছিল, আর এইটা তুমি বুঝে করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা এখানে অ্যানালাইসিস করি আসো আস্তে আস্তে, সবগুলোই দেখবো আসো আমরা এখানে। 1 নম্বর, ভাই আপনি এরকম কয়টা বিক্রিয়া মুখস্থ করছিলেন? আমি আসলে বেশি মুখস্থ করি নাই, কারণ আমি আসলে বেশি প্রেশার নিই নাই। কেন? কারণ আমি চিন্তা করছি আচ্ছা যাক ম্যাক্সিমাম কত আসবে, 5-6 আসবে, বা বেশি হলে 10 আসবে, 10-এর বেশি কিন্তু আসবে না এরকম মুখস্থ করা বিক্রিয়া। তো 10 নম্বর ছেড়ে দিই, সমস্যা নেই। আমি বাকি আমার তো সময় তো 600 নম্বরের পরীক্ষা ছিল, বাকি 590 নম্বরে ফোকাস করি। তো এটা হচ্ছে ব্যাপার, তোমার আসলে ছেড়ে দেওয়া জিনিসটা শিখতে হবে, মানে কোনটা তুমি ছেড়ে দিবা, কারণ সবগুলোর জন্য কিন্তু তোমার খেটে লাভ নাই। ওকে, তো হ্যাঁ চেষ্টা করবা ম্যাক্সিমামটুকুই কভার করার, কিন্তু যেগুলো একেবারে মুখস্থ করতে হবে, যেগুলো কমন পড়ার কোনো চান্সই নেই, তো ওগুলোর জন্য আসলে বেশি পরিশ্রম দিয়ে লাভ নেই। যেগুলো মুখস্থ করার সেগুলো আমরা স্কিপ করার ট্রাই করব। হ্যাঁ, প্র্যাকটিস করব, মুখস্থ থাকলো না এর নাই, কিন্তু ওটা নিয়ে আসলে টেনশন নেওয়ার বেশি দরকার নেই। কেমন?
চলো আমরা দেখি আসলে অনেক কথা বললাম, আদায়ের উপদেশ দিলাম। দেখো ফার্স্ট এটাকে আমাকে কি দিচ্ছে এখানে 4Fe3 প্লাস এটার সাথে 3K4 FeCN6 আছে। এখানে কি রিয়াকশন ঘটবে জিজ্ঞেস করছে। এখানে দেখো এখানের মধ্যে তোমার এই টোটাল একটা এফিতে 3টা পজিটিভ চার্জ থাকে, তাহলে টোটাল এফি আছে 4টা, তাহলে টোটাল এখানে পজিটিভ চার্জ কয়টা থাকবে? টোটাল এখানে পজিটিভ চার্জ থাকবে তোমার এখানে 12টা, রাইট। আর অন্যদিকে এখানে দেখো 3K4 আছে, তাহলে একটা পটাশিয়ামে একটা প্লাস চার্জ থাকে, এখানে K4 আছে, তার মানে এটা 4টা পজিটিভ চার্জ থাকবে, এটা আবার আছে 3টা, তাহলে এখানে টোটাল কয়টা পজিটিভ চার্জ আছে? 12টা। আরেকবার বোঝাই বলি, একটা এফিতে 3টা পজিটিভ চার্জ আছে, আবার এখানে 4টা এফি আছে, তারপর টোটাল পজিটিভ চার্জ হবে 12টা। সিমিলার ওয়েতে এখানে একটা পটাশিয়ামে একটা পজিটিভ চার্জ থাকে, কিন্তু এখানে K4 আছে, তাহলে K4-এর মধ্যে 4টা পজিটিভ চার্জ থাকবে, কিন্তু এখানে K4 আছে 3টা, তাহলে টোটাল চার্জ হবে এখানে 12টা। এই 12টা চার্জ মিলে গিয়ে এই 12টা চার্জকে ধাক্কা দিবে, 12টা চার্জকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে এখানে 12K প্লাস তৈরি করবে। আর এই 4টা জিনিস এই Fe4 আকারে এখানে বসে যাবে। ওকে, তাহলে এখানে কাহিনী কি আমি তোমাকে বোঝাই বলি ভাই। এখানে যেটা হবে তোমার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে তোমার এই 12টা জিনিস এখান থেকে বের হয়ে যাবে, আর এখানে এই যে তোমার এই 12টা চার্জ এখানে এটা Fe4 হিসেবে বসে যাবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, দেখো কাহিনীটা হচ্ছে যে এই জিনিসটা এখানে তো এই জিনিসটা এই 3 কিন্তু পটাশিয়ামের আগেও ছিল, 3 কিন্তু এটার আগেও আছে, কিন্তু তুমি এটাকে সরাই দিয়ে তো এখানে এটাকে লিখছো, তাহলে এটার 3টা গেছে কোথায়? এটা 3টাকে দেওয়া লাগবে না, তাই আমরা লাস্টে এখানে এটা 3 দিয়ে দিই। আরেকবার জিনিসটা আমি তোমাকে বোঝাই বলি, দেখো এখানে 12টা পজিটিভ চার্জ আছে, এখানেও 12টা পজিটিভ চার্জ আছে, তাহলে এই 12টা পজিটিভ চার্জ এই 12টা পজিটিভ চার্জকে ধাক্কা দিয়ে সরাই দিবে, বের করে দিছে। ধাক্কা দিয়ে সে এখানে 4টা এফি ছিল, Fe4 হিসেবে বসছে। কিন্তু কাহিনী হচ্ছে যে এর তো এখানে একটা 3 ছিল, যেখানে তো 3টা নাই, তাহলে 3টাকে দেওয়া লাগবে না, তাই আমরা লাস্টে গিয়ে 3 দিয়ে দিচ্ছি এখানে। কেমন? আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আর এটা তোমার ভাই ডাইরেক্ট আমরা বলছি ন্যাসলার বিকারক পড়ার সময় আমি তোমাকে আরও মুখস্থ করাবো, কিন্তু তোমরা যারা পড়ছো তাদের মুখস্থ থাকার কথা। যেমন এখানে দেখো বিক্রিয়াতে কী হবে, এখানে এখানে কি আছে 2K2 HgI4 প্লাস 2NH3 কি তৈরি হবে এখান থেকে? দেখো এখান থেকে তৈরি হবে মিলন সায়োডাইড NH2, তারপর তৈরি হবে তোমার এখানে Hg2I3 প্লাস NH4I প্লাস 4Ki। ওকে, NH4I 4Ki, NH2 Hg2I3 এটা উৎপন্ন, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ন্যাশনাল বিকারকের সময় পড়ে আসছে এটা। আচ্ছা এবার দেখো সি নাম্বার এখানে দিছে কি P4 প্লাস 3OH মাইনাস প্লাস 3H2O। এটা মুখস্থ করা সরাসরি কোনো গতি নেই। এখান থেকে উৎপন্ন হবে তোমার দেখো একটা ফসফরাস, এই 3টা হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে এখানে 3H2 আছে না, তার 6টা হাইড্রোজেন আছে, এর মধ্যে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এখানে PH3 তৈরি করবে, আর বাকি যারা থাকবে তারা মিলে 3H2PO2 মাইনাস তৈরি করবে। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, শুধু তুমি 2-1 প্র্যাকটিস করিও, কমন আসলো তো কমন আসলো, নাহলে দরকার নেই আর কি। কেমন? এগুলো এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাকে, এটা 2-1 প্র্যাকটিস করিও। যদি মুখস্থ থাকে, যদি কমন আসে পরীক্ষায় তাহলে তো ভালো, আর না আসলে তো প্যারা নেওয়ার কিছু নেই, আনসার করবো না এটা। ওকে, তো দেখো ডি, এটাও মুখস্থ রাখতে হবে, কোনো অপশন নেই ভাই। সেলেনিয়াম ডাইঅক্সাইড, তারপর তোমার এখানে H2O, তাহলে এখান থেকে তোমার তৈরি হবে H2SeO3। এটা অবশ্য মনে রাখা সোজা, যেটা দেখো Fe আছে, এখানে Fe বসবে, H2 আছে, H2 বসছে, অক্সিজেন 3টা আছে, তাই 3টা বসছে এখানে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা এরপরে চলো আমরা লাস্টেরটা দেখি। আসলে লাস্টেরটা কিন্তু মুখস্থ রাখার দরকার নেই, লাস্টেরটা টেকনিক আছে। লাস্টেরটা চলো আমি তোমার টেকনিক শিখাই। দেখো এখানে বলছে কি H2O এর সাথে CCl4 এবং SiCl4 এর বিক্রিয়া লেখো। তাহলে এখানে চলো সলিউশন করি আমরা। এখানে আমাদের CCl4 আছে, এখানে আমাদের SiCl4 আছে, এই দুজনের সাথে H2O এর বিক্রিয়া দেখাতে বলছে। দেখো তোমরা যারা আমার কাছ থেকে জৈব যৌগ পড়ছো তাদেরকে আমি একটা রুলস শিখেছিলাম। কি রুলস? যদি কোনো একটা যৌগে ক্লোরিন থাকে, এর পাশের যৌগে যদি হাইড্রোজেন থাকে, মাস্ট বি সেখানে HCl তৈরি হবে,
মাস্ট বি সেখানে কি তৈরি হবে? HCl তৈরি হবে। তাহলে দুই জায়গাতে এখানে কি তৈরি হবে? HCl তৈরি হবে। আরেকবার বোঝাই বলি, যদি তোমার কোনো একটা যোগে ক্লোরিন থাকে এবং পাশের যোগে যদি হাইড্রোজেন থাকে, তাহলে মাস্ট বি সেখানে HCl তৈরি হবে। যেমন এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, মাস্ট বি এখানে HCl তৈরি হবে। ক্লোরিন এখানে কয়টা আছে বলো তো? 4টা আছে। তাহলে এখানে ক্লোরিন 4টা দেওয়া লাগবে, তাহলে এখানে 4 দিয়ে দাও। এখানে ক্লোরিন কয়টা আছে? 4টা আছে, তাহলে এখানে তোমার 4টা দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। ওকে, এবার কী হবে দেখো এখানে, এবার এখানে কী হবে দেখো, এবার এখানে বাকি আছে কি? এই কার্বন বাকি আছে আর অক্সিজেন বাকি আছে, কিন্তু এখানে কিন্তু দুইটা হাইড্রোজেনও কিন্তু বাকি থাকবে তোমার এখানে। ওকে, কেন বাকি থাকবে? কেন বুঝতেছি, এখানে তুমি 4টা হাইড্রোজেন দিছো, তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু হাইড্রোজেন আরও 2টা এক্সট্রা থাকতেছে এখানে। মেইনলি এখানে তৈরি হবে তোমার ভাই H2CO3। ওকে, তাহলে এখানে তোমার টোটাল ডান পাশে হাইড্রোজেন আছে 6টা, তাহলে এখানে তোমাকে দিতে হবে একটা 3 দিতে হবে। তাকে আরেকবার বুঝাই বলি আমি, এখানে ক্লোরিন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, তাহলে এখানে HCl তৈরি হবে। যেহেতু 4টা ক্লোরিন, তাই 4টা HCl এখানে তৈরি হয়েছে। ওকে, এখানে একটা কার্বন আছে, তাহলে এখানে সে একটু অক্সিজেন আছে, তাহলে কিন্তু কার্বন মনোঅক্সাইড না হয়ে যেহেতু এখানে হাইড্রোজেন আছে এক্সট্রা করে, তাই তোমার এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, H2CO3 তৈরি হবে। ওকে, আচ্ছা, সিমিলারলি এখানে দেখো কী তৈরি হবে, এখানে এখানে Cl এবং H2 যুক্ত হয়ে গেছে, কিন্তু এখানে অক্সিজেন বাকি আছে, সিলিকন বাকি আছে। কিন্তু দেখো এখানে 4টা হাইড্রোজেন, তাহলে এখানে মিনিমাম 2টা হাইড্রোজেন দেওয়া লাগবে, তাহলে OH আছে এখানে। তো সিলিকনটা OH এর সাথে যুক্ত হয়ে সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করে, সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করবে। ওকে, আর যদি সিলিকন যদি +4 হয়, তাহলে সে কী করবে? সিলিকন OH4 তৈরি করবে। তো সমতা যদি করতে যাও, তাহলে দেখবো সমতা করলে, এখানে যদি আমরা সমতা করতে যাই, কত আসবে দেখো এখানে, এখানে তোমার হচ্ছে যে 4টা হাইড্রোজেন, 8টা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 4 দিয়ে দাও, সমতা হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এটা বুঝতে পারছো। এটা তেমন মুখস্থ করার কিছু নাই, এটা প্র্যাকটিস করলে দেখবো তোমার এমনি মনে থেকে যাবে। আচ্ছা, তো এই ছিল আমাদের ভাই তোমার কিছু কোয়েশ্চেন ব্যাংকের প্রবলেম। তাহলে এখন আমরা চলো তোমার আলোচনা স্টার্ট করবো আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। দেখো এই চ্যাপ্টারটা বেসিক্যালি 3টা পার্ট দিয়ে গঠিত। একটা পার্ট হচ্ছে আমরা প্রথমে আলোচনা করে ফেলেছি যে পর্যায়ভিত্তিক ধর্ম পর্যন্ত, এখন সেকেন্ড পার্ট হচ্ছে রাসায়নিক বন্ধন, আর লাস্ট পার্টটা দিকে আমরা সংকরায়ন নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা স্টার্ট করবো তোমার হচ্ছে ভাই, আমাদের টপিকটার নাম হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন। আমাদের টপিকের নাম হচ্ছে তোমার ভাই রাসায়নিক বন্ধন, যেটাকে আমরা বলি কেমিক্যাল বন্ড। তো আমাদের মনে প্রথমে যে কোয়েশ্চেনটা আসবে ভাই, সেটা হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন জিনিসটা কি। আমরা সবাই 9-10 থেকে জানি যে তোমার যেটা হয়, পরমাণুসমূহ যে আকর্ষণীয় বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে আসলে বিভিন্ন অণু বা যৌগ তৈরি করে, তাদেরকে আমরা কি বলে থাকি ভাই? তাদেরকে আমরা বলি রাসায়নিক বন্ধন। এই যে আকর্ষণ যে বলটা থাকে না, এটার কারণে যে তোমার যে অণু তৈরি করতেছে, এই জিনিসটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন। তাহলে চলো এই ডেফিনেশনটা আমি এখানে লিখে দিই, সিম্পল ডেফিনেশনটা। তাহলে আমরা এখানে লিখবো কি, পরমাণুসমূহ যে আকর্ষণী বলের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ গঠন করে তাকে রাসায়নিক বন্ধন বলে। বেসিক্যালি যেটা হয়, এই অণুগুলা পরস্পরের সাথে তোমার কি করে বলো তো, এই আকর্ষণ বলের কারণে এরা পরস্পর যুক্ত হয়ে তোমার হচ্ছে এখানে অণু বা যৌগ গঠন করে। তো ওই বেসিক্যালি এখানে যে আকর্ষণ বলের সাথে যুক্ত হচ্ছে, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এই যুক্ত হয়ে যে তারা অণু বা যৌগ গঠন করতেছে, এই জিনিসটাকে আমরা কি বলি? তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, এটাকে বেসিক্যালি আমরা রাসায়নিক বন্ধন বলতেছি। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি? মানে কেন আমার অণুগুলো রাসায়নিক বন্ধন গঠন করে? বেসিক্যালি যেটা হয়, তোমার প্রতিটা যৌগই তোমার হচ্ছে ভাই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। মানে স্থিতিশীল অবস্থা মানে কি, সে স্টেবল থাকতে চায়। মানে আমরা সবাই পৃথিবীতে যারা আছে না কেন, আমরা সবাই কিন্তু স্টেবল থাকতে চাই। যেমন আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাই, এডুকেশনালি স্টেবল হতে চাই, মানে আমরা সব দিক দিয়ে আমরা সাম্য অবস্থায় থাকতে চাই। অনুরূপভাবে এই অণু বা পরমাণুগুলোও এরা কিন্তু সর্বদা স্টেবল অবস্থায় থাকতে চায়। এখন এখানে যে কাহিনিটা হয়, সাধারণ অবস্থায় তুমি চিন্তা করে দেখো, ধরো একটা হাইড্রোজেনের তোমার ইলেকট্রন থাকে কয়টা? একটা।
তাহলে সে যদি স্টেবল অবস্থায় থাকতে চায় তাকে কিন্তু 2টা ইলেকট্রন থাকা লাগবে। অথবা তুমি দেখো সোডিয়ামের সর্বোচ্চ শক্তিস্তর ইলেকট্রন থাকে 1টা। তাকে যদি স্টেবল অবস্থায় থাকতে চায় তাই কিন্তু ইলেকট্রনটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তাকে কিন্তু ওই যে নিষ্ক্রিয় গ্যাসের যেরকম ইলেকট্রন বিন্যাস সেটাকে তার লাভ করতে হবে। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আসতে পারে, কেন যে কোনো মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়? দেখো তো ভাই, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কী হয়, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু কারোর সাথে রিয়াকশন করে না, অর্থাৎ তারা স্টেবল হয়ে যায়। তো অন্যান্য মৌলসমূহ বা অণুসমূহ যদি কোনো কারণে যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাসে আসতে পারে তাহলে তারা কিন্তু কারোর সাথে রিয়াকশন করবে না, আর কারোর সাথে যদি রিয়াকশন না করে সেই ক্ষেত্রে কিন্তু তারা স্টেবল থাকবে। ওকে, অর্থাৎ রাসায়নিক বন্ধন ঘটানোর মূল কারণকে যদি আমি প্রকাশ করতে চাই, রাসায়নিক বন্ধন ঘটানোর মূল কারণ হচ্ছে তোমার 2টা। 1 নাম্বার কারণ হচ্ছে যে ভাই নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল থাকে, এরা কারোর সাথে রিয়াকশন করে না। আর 2 নাম্বার কারণ হচ্ছে যে এদের স্থিতিশক্তিটাকে মিনিমাম করে ফেলা। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, একটা জিনিস দেখো, স্থিতিশক্তি জিনিসটা কি? স্থিতিশক্তি আমরা জানি, কোনো একটা বস্তুকে যদি আমরা এক স্থান থেকে যদি আরেক স্থানে নিই, স্থান পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তিটা জমা হয় তাকে আমরা কি বলি ভাই? স্থিতিশক্তি বলি। আর এই শক্তি জমা হইলে সে কিন্তু ওই জমা হওয়া শক্তি দিয়ে কিন্তু কাজ করতে পারবে। এখন এই অণুসমূহ চাই কি? স্টেবল থাকার জন্য। তো তুমি চিন্তা করো, যদি এর মধ্যে স্থিতিশক্তি বেশি থাকে এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝাই হইতেছে তাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি পরিমাণে নিচ্ছি এবং তার মধ্যে শক্তি বেশি জমা হয়েছে। তাহলে তার মধ্যে যদি বেশি শক্তি জমা হয় তখন কিন্তু সে জমা হওয়া শক্তিটাকে খরচ করতে চাইবে। এখন একটা মৌল কীভাবে শক্তিকে খরচ করে? অন্য কারোর সাথে বিক্রিয়া করার মাধ্যমে। তাহলে সে আর স্টেবল থাকলো না। তাহলে যদি তাকে স্টেবল থাকতে হয় তাহলে তার স্থিতিশক্তিটাকে কিন্তু মিনিমাম হইতে হবে। কেন? যদি স্থিতিশক্তি বেশি থাকে তাহলে কিন্তু সে রিয়াকশন কারোর সাথে করবে, কিন্তু যদি কম থাকে তাহলে কিন্তু রিয়াকশন কারোর সাথে করবে না এবং সে তোমার হচ্ছে স্টেবল অবস্থায় থাকবে। তাহলে মেইনলি রাসায়নিক বন্ধনের মেইন ইস্যুটা হচ্ছে যে কেন এটা রাসায়নিক বন্ধন দরকার? তার স্টেবিলিটি লাভের জন্য। ওকে, তাহলে চলো আমরা প্রথমে লিখি এখানে রাসায়নিক বন্ধন ঘটানোর কারণ। আমরা প্রথমে ডিসকাশন করব তোমার রাসায়নিক বন্ধন গঠনের কারণ। আমরা কারণটাকে মেইনলি 2টা পার্টে ভাগ করতে পারি। আমরা এখানে বলতে পারি তোমার এখানে এরকম যে তোমার মৌলসমূহের রাসায়নিক বন্ধন গঠনের পিছনে মৌলসমূহের রাসায়নিক বন্ধন গঠনের পিছনে 2টি বিষয়কে দায়ী করা হয়েছে। মানে এই 2টি বিষয়ের কারণে আসলে মেইনলি রাসায়নিক বন্ধন গঠিত হয়। যথা 1 নম্বর হচ্ছে ভাই তোমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। আর নাম্বার 2 হচ্ছে যে এটাকে আমরা একটু ব্যাখ্যা করব। নাম্বার 2টাকে চলো আমি পয়েন্ট আকারে লিখে দিই। সর্বনিম্ন স্থিতিশক্তি অর্জন। আর এই দুটাকে যদি আমি সোজা বাংলায় বলি, সোজা বাংলায় হচ্ছে ভাই স্টেবিলিটি লাভের জন্যই রাসায়নিক বন্ধন গঠিত হয়। চলো এই জিনিসগুলোকে আমি একটু সিম্পল ভাষায় ব্যাখ্যা করি। আসো, যেমন ফার্স্ট আমরা তাহলে কি বলতেছি, এই রাসায়নিক বন্ধন গঠনের পিছনে দায়ীটাকে নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা। দেখো কি হয়, নিষ্ক্রিয় গ্যাসসমূহের অষ্টক পূর্ণ থাকে বলে এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না।
অংশগ্রহণ করতে চায় না ফলে তারা স্টেবল থাকে। তাই অন্যান্য মৌলসমূহ এই স্টেবিলিটি অর্জনের জন্য মানে সাম্যাবস্থা অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ বা ছাড়ন বা শেয়ারিং এর মতো কার্যক্রম প্রদর্শন করে তার এখানে আমরা কি বলতেছি ভাই, ফার্স্টে দেখো আমি একবার রিভাইজ করে আসি। নিষ্ক্রিয় গ্যাস সমূহের অষ্টক পূর্ণ থাকে বলে এরা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, ফলে তারা স্টেবল থাকে। তাই অন্যান্য মৌলসমূহ এই স্টেবিলিটি অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ বা ছাড়ন বা শেয়ারিং এর মতো কার্যক্রম প্রদর্শন করে এবং রাসায়নিক বন্ধন গঠন করে এবং মানে এই কার্যক্রমগুলো কিন্তু এমনি হবে না। দেখো ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন কারো না কারো থেকে তো গ্রহণ করবে, তাই না? তাহলে অন্য কারোর সাথে তার অ্যাড থাকতে হবে, বা ইলেকট্রন যখন ছেড়ে দিবে তো এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা কোথায় যাবে? এটা তার আকাশে ভাসবে না, কারো না কাউকে রিসিভ করতে হবে। তো এই জন্য তখন তাকে অন্য কারোর সাথে যুক্ত থাকতে হবে। বা যখন শেয়ারিং করবে, কার সাথে শেয়ার করবে? আরেকজনের সাথে শেয়ার করবে, তখন তারা আসলে রাসায়নিক বন্ধন গঠন করে। তাই অন্যান্য মৌলসমূহ স্টেবিলিটি অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ বা ছাড়ন বা শেয়ারিংয়ের মতো কার্যক্রম প্রদর্শন করে এবং রাসায়নিক বন্ধন গঠন করে, এবং এতে করে রাসায়নিক বন্ধন গঠিত হয় এবং এতে করে রাসায়নিক বন্ধন গঠিত হয়। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব যে কেন তাদের সর্বশক্তি গতিশক্তি অর্জন করা দরকার। মানে গতিশক্তি মানে স্থিতিশক্তি যদি বেশি হয় তাহলে আসলে প্রবলেমটা কোথায় সেটা নিয়ে চলো আমরা এখন ডিসকাশন করার চেষ্টা করবো। আসো তাহলে আমরা এখানে লিখে আসো, তোমার এখানে দেখো আমরা লিখবো এখানে যে স্থিতিশক্তি বেশি হলে এর মধ্যে মৌলসমূহের মধ্যে জমা হওয়া শক্তির পরিমাণ বেশি বেড়ে যায়। শক্তির পরিমাণ বেড়ে যায়, ফলে এরা এই শক্তিকে খরচ করে ফেলতে চায় এবং স্টেবল থাকতে পারে না। ফলে এরা এই শক্তিকে খরচ করে ফেলতে চায় এবং স্টেবল থাকতে পারে না। কারণ যদি সে খরচ করতে চায় তাহলে কিন্তু সে আর স্টেবিলিটিটা বজায় থাকতেছে না, কারণ তার মধ্যে সবসময় অস্থিরতা দেখাচ্ছে। ওকে, তো এবং স্টেবল অবস্থায় থাকতে পারে না। তাহলে যদি আমরা দেখতেছি তোমার যদি স্থিতিশক্তি যদি বেশি হয় তাহলে তার মধ্যে কিন্তু সবসময় একটা ছটফট ভাব দেখা যাবে। ওকে, সে বারবার শক্তিটাকে খরচ করে ফেলতে যাবে, ফলে তার স্টেবল অবস্থায় থাকতে পারে না। কিন্তু যদি স্থিতিশক্তি মিনিমাম হয় সেই ক্ষেত্রে তোমার কী হবে ভাই, স্থিতিশক্তি মিনিমাম হলে সেই ক্ষেত্রে তোমার ভাই তারা স্টেবল অবস্থায় থাকতে পারে, কারণ তার মধ্যে তখন ছটফট কম দেখা যাবে। আমরা লিখবো এখানে কিন্তু স্থিতিশক্তি কম হলে মৌলসমূহ স্টেবল অবস্থায় থাকতে পারে।
থাকতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে এই স্থিতিশক্তিকে কম কিভাবে করব। বেসিক্যালি যেটা হয়, রাসায়নিক বন্ধন যখন গঠিত হয়, রাসায়নিক বন্ধন ঘটানোর সময় তুমি দেখবে এখানে কয়েক ধরনের ঘটনা ঘটে। কি ধরো দুইটা পরমাণু, রাসায়নিক বন্ধন ঘটানোর জন্য দুইটা পরমাণুকে তোমার কাছাকাছি আনতে হবে। তখন দেখা যাবে যে ওই পরমাণু দুইটার নিউক্লিয়াসগুলা একে অপরকে বিকর্ষণ করবে, কিন্তু ইলেকট্রনগুলোকে তারা নিউক্লিয়াসগুলো নিজেরা কিন্তু আকর্ষণ করবে, আবার ওই ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু বিকর্ষণ হতে থাকবে। এরকম আকর্ষণ বিকর্ষণ চলার কারণে স্থিতিশক্তির আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে একটা পর্যায়ে সর্বনিম্ন পর্যায়ে চলে যায়, এবং যখনই স্থিতিশক্তির মিনিমাম হয়ে যায় তখনই আলটিমেটলি তারা স্টেবল অবস্থায় থেকে গিয়ে তোমার হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন গঠন করে। ওকে, তাহলে চলো এই জিনিসটাকে আমি লিখে দিয়ে আসলে তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। তাহলে ব্যাপারটা এখানে যেটা হয়, আমরা এখানে বলতে পারবো যেরকম যে মৌলসমূহকে পাশাপাশি আনা হলে, মৌলসমূহকে পাশাপাশি আনা হলে এদের নিউক্লিয়াস সমূহ একে অপরকে বিকর্ষণ করে, এদের নিউক্লিয়াস সমূহ একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু নিউক্লিয়াসগুলো ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখে, আকর্ষণ করতে থাকে। নিউক্লিয়াসগুলো ইলেকট্রনকে নিজেদের দিকে আকর্ষণ করতে থাকে, নিজেদের দিকে আকর্ষণ করতে থাকে। আর এই আকর্ষণ বিকর্ষণের ফলে, স্থিতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, স্থিতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, এবং এক পর্যায়ে এদের মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয়। রাসায়নিক বন্ধন গঠিত হয়। ওকে, তাহলে যদি আমি সামারি করি যা যেখানে আমরা বললাম, আমরা এখানে বলতেছি তাহলে রাসায়নিক বন্ধন গঠনের কারণটা কি। কারণ রাসায়নিক বন্ধন গঠনের কারণটা হচ্ছে তোমার ভাই দুইটা কারণ আছে। একটা হচ্ছে ভাই ওই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো তোমার হচ্ছে ভাই ইলেকট্রোমিনাস লাভ করা, লাভ করলে সুবিধাটা কি, তারা হচ্ছে তখন স্টেবল থাকবে। আর একটা হচ্ছে ভাই মিনিমাম স্থিতিশক্তি অর্জন করা। এখন মিনিমাম স্থিতিশক্তি কীভাবে অর্জিত হয় আমরা এখানে দেখালাম, যে যখন তারা কাছাকাছি আসে তখন আসলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ চলতে থাকে, এর ফলে স্থিতিশক্তি আস্তে আস্তে কমতে থাকে, কমতে এক পর্যায়ে গিয়ে মিনিমাম হয়, এবং সেই ক্ষেত্রে তখন তারা রাসায়নিক বন্ধন গঠন করে। এভাবে মিনিমাম মানে রাসায়নিক বন্ধন গঠনের ফলে কিন্তু তাদের স্থিতিশক্তি কী হয়েছে, মিনিমাম হয়েছে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এই রাসায়নিক বন্ধনটা জিনিসটা আসলে ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা বলি যোজনীর ইলেকট্রনীয় মতবাদ। চলো আমাদের একটা জিনিস সম্পর্কে জানা লাগবে, এটা আমরা আগে জানছি 9 10-এ, তারপরে চলো আমরা এখানে দেখা দিই। এখানে আমাদের একটা জিনিস সম্পর্কে পড়তে হবে, সেটা হচ্ছে যে যোজনীর ইলেকট্রনীয় মতবাদ। তো এটাকে আমরা তোমার হচ্ছে ভাই অষ্টক নিয়মও বলে থাকি। এটা আমরা কি বলি ভাই, আমরা বলি তোমার হচ্ছে ভাই অষ্টক নিয়ম। চলো জিনিসটাকে আমরা তোমাকে এখানে ব্যাখ্যা করি আসো। তো জিনিসটা ব্যাখ্যা করার আগে প্রথমে একটু করে বলে দিই এই জিনিসটা কী আবিষ্কার করছে। এই জিনিসটা আবিষ্কার করছে 1916 সালে বিজ্ঞানী তোমার হচ্ছে ভাই কোজেল এবং তোমার হচ্ছে ভাই জিয়ান লুইস। ওকে, তাহলে এটা কি আবিষ্কার করছেন ভাই, আবিষ্কারক 1916 সালে বিজ্ঞানী, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তাই লিখে দিচ্ছি এখানে, বিজ্ঞানী কোজেল ও বিজ্ঞানী জিয়ান লুইস। ওকে,
চলো এই মতবাদের আমরা মূল বক্তব্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে তোমার ভাই, পরমাণুসমূহ নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে ইলেকট্রোমিনেন্স লাভ করতে চায়, এবং এই ইলেকট্রোমিনেন্স লাভ করার জন্য তারা তোমার হচ্ছে ভাই প্রয়োজন মতো ইলেকট্রন স্থানান্তরিত করে অথবা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে থাকে। একে আমরা রাসায়নিক বন্ধনের অষ্টক নিয়ম বলি। তাহলে চলো আমরা এটার মূল বক্তব্যটা নিয়ে আলো ডিসকাশন করি। আসো মূল বক্তব্য। তাহলে দেখো এই তত্ত্বটার বা এই নিয়মের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য হচ্ছে ভাই, পরমাণুসমূহ অধিক স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোবিন্যাস লাভের জন্য নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় ইলেকট্রোবিন্যাস লাভের জন্য ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তোমার হচ্ছে ভাই প্রয়োজন মতো নিজেদের মধ্যে প্রয়োজন মতো ইলেকট্রন স্থানান্তরিত করে অথবা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে থাকে মানে মেইন কথা হচ্ছে কি ভাই, এই মতবাদটা তোমাকে মেইনলি বলতে হচ্ছে যে তাদের যখন তোমার হচ্ছে ভাই স্টেবল ইলেকট্রোমিনাস লাভ করতে হবে, তখন তারা হয় ইলেকট্রন স্থানান্তরিত করে দেয় অথবা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে। ওকে, তো একে রাসায়নিক বন্ধনের অষ্টক নিয়ম বলে। এগুলো আমরা 9-10 থেকে জানতাম, এগুলা খুব টাফ কিছু না, এগুলা অষ্টক নিয়ম বলে। আচ্ছা, তারপরে দেখো, আমরা 9-10 থেকে আরেকটা জিনিস জানতাম আমরা এখানে, সেটা হচ্ছে কি, কোনো একটা মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রোবিন্যাস লাভ করতে হইলে তোমার কি করতো, মানে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রনকে শেয়ার করতো অথবা ছেড়ে দিত। আর যতই ইলেকট্রনকে সে শেয়ার করতো বা ছেড়ে দিত, সেইটাকে আমরা বলতাম ওই মৌলের যোজনী বলতাম। ওকে, তাহলে মৌলের যোজনী জিনিসটা কি, এটা যদি আমরা ডিসকাশন করার চেষ্টা করি। আসো, মৌলের যোজনী, চলো আমরা এটা নিয়ে ডিসকাশন করি। আসো, মৌলের যোজনী, এটা মনে রাখবা তোমার। এরকম তোমার হচ্ছে ভাই কোনো মৌলের পরমাণু তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন কাঠামো বা ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, যাই লেখো না কেন তুমি, ইলেকট্রন কাঠামো অর্জন করতে যতটি ইলেকট্রন অন্য পরমাণুকে দান করে বা গ্রহণ করে বা অন্য পরমাণু থেকে গ্রহণ করে বা শেয়ার করে থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে আমি তোমাকে বোঝাচ্ছি, এটা দেখো রেফারেন্স। এক সেকেন্ড, কি হলো এটা, দাঁড়াও। দান করে সেই ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে।
ওই মৌলের যোজনী বলে। যোজনী বলে, আমি তোমাকে বোঝাচ্ছি। আসো দেখো যোজনী কি বলতেছে। চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আসো, যেমন দেখো এখানে ধরো সোডিয়াম আছে, ওকে। তো সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস তুমি যদি দেখো তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের কাছের নিষ্ক্রিয় গ্যাসটাকে, সোডিয়ামের কাছের নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে তোমার ভাই নিয়ন। কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার ভাই নিয়ন। এখন নিয়নের ইলেকট্রোবিন্যাস কীরকম? 10টা থেকে ইলেকট্রন, তার মানে 1s2 2s2 2p6। তাহলে সোডিয়ামটার যদি এটার মধ্যে যদি ইলেকট্রোবিন্যাস লাভ করতে চায় তাহলে তাকে 3s এর মধ্যে যে ইলেকট্রনটা আছে এটাকে কী করতে হবে? এটাকে ছেড়ে দিতে হবে। তাহলে কয়টা ইলেকট্রনকে ছাড়তেছে? এখানে একটি ইলেকট্রনকে ছাড়তেছে। তাই এই সোডিয়ামের যোজনী কত হয়? এই সোডিয়ামের যোজনী হয় তোমার 1। ওকে, আচ্ছা। তারপর দেখো আমরা যদি দেখি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কীরকম হবে তোমার এখানে? ম্যাগনেসিয়াম তোমার এখানে হবে হচ্ছে ভাই 1s2 2s2 2p6 3s2। এটারও কাছের নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন, রাইট। কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তোমার নিয়ন। তাইলে যদি এটা নিয়নের মতো ইলেকট্রোবিন্যাস লাভ করতে চায় তাহলে এটাকে কী করা লাগবে? এই দুটি ইলেকট্রনকে ছেড়ে দেওয়া লাগবে। এই দুটি ইলেকট্রনকে এখানে ছেড়ে দিতে হবে, রাইট। তাইলে সেই ক্ষেত্রে এখানে 2 ইলেকট্রন ছাড়তে হচ্ছে। তো এর যোজনী কত হবে? এর যোজনী কিন্তু হবে তোমার এখানে ভাই 2। আরেকটা এক্সাম্পল দিই লাস্ট। ধরো ক্লোরিন। ক্লোরিন কীরকম হবে? 1s2 2s2 2p6 3s2 3p5, রাইট। 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে এখন দেখো এটার কাছের নিষ্ক্রিয় গ্যাসকে, এটার কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ভাই তোমার আর্গন। তাহলে এটার কাছের নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে ভাই আর্গন। আর আর্গন হচ্ছে 18 হয়। তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এইটাকে কী করতে হবে ভাই? এখানে আছে 5টা এবং এখানে আছে 2টা। তাহলে এখানে এটার মতো লাভ করতে এখানে 6 থাকা লাগবে। তার মানে এখানে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো কয়টা ইলেকট্রনকে গ্রহণ করতে হবে? একটি ইলেকট্রনকে গ্রহণ করতে হবে। তাই এর যোজনী কত হয়? এর যোজনী হয় তোমার এখানে ভাই 1। যোজনী হবে 1। দেখো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জারণ সংখ্যা, একটা তোমার হচ্ছে যোজনী। মনে রাখবা জারণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে, যোজনী কিন্তু প্লাস মাইনাস মাইনাস হয় না। যোজনী অলওয়েজ কী হয়? পজিটিভ হয়, ওকে। যোজনী কিন্তু সবসময় কী হয় ভাই? পজিটিভ হয়। যোজনী 1 হইতে পারে 2 হইতে পারে, ঠিক আছে। কিন্তু জারণ সংখ্যা তোমার এখানে কী হতে পারে ভাই? প্লাস মাইনাস হতে পারে। তাহলে এখানে মনে রাখবা একটা জিনিস, জারণ সংখ্যা এটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারবে, কিন্তু যোজনী সর্বদা কি হয়? পজিটিভ নাম্বার, ওকে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো এখানে। আচ্ছা, আশা করি আমরা এখানে অষ্টক নিয়মটা এখানে আমরা এখানে ভাই বুঝতে পারছি, এবং আমরা যোজনী কাকে বলে সেটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা জিনিস হয় যেটা, সেটা হচ্ছে যে ভাই সর্ববহিস্থ শক্তি স্তরে আসলে যতগুলো ইলেকট্রন থাকে সেইটাকে আমরা বলি তোমার হচ্ছে এগুলোকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন, ওকে। আমরা এখানে মনে রাখবো এই যে দেখো সর্ববহিস্থ শক্তি স্তর হচ্ছে 3। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে এগুলোকে আমরা কি বলবো ভাই? যোজ্যতা ইলেকট্রন। আর সর্ববহিস্থ শক্তি স্তরে মানে যেখানে আসলে সর্বশেষ ইলেকট্রন আসলে যে শক্তি স্তরে থাকবে এটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই যোজ্যতা স্তর, ওকে। তাহলে চলো দুটো টার্ম আমরা এখানে আসলে লিখে দিয়ে আসো। তাহলে একটাকে আমরা এখানে লিখি যোজ্যতা ইলেকট্রন। লিখবো এখানে সর্ববহিস্থ, হেডলাইন দেওয়ার দরকার নেই, সংজ্ঞাটা লিখে দিয়ে আসো এখানে। এখানে আমরা লিখবো তোমার সর্ববহিস্থ
শক্তি স্তরের ইলেকট্রন সমূহকে বলে যোজ্যতা স্তর। সমূহকে বলে যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর। এবং এবং তোমার হচ্ছে ভাই যোজ্যতা ইলেকট্রন বলে, সরি যোজ্যতা ইলেকট্রন। এবং এ স্তরকে বলে যোজ্যতা স্তর, এ স্তরকে বলে যোজ্যতা স্তর। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি, যোজ্যতা স্তর। তাহলে চলো আমরা এখন ডিসকাশন করার চেষ্টা করবো তোমার হচ্ছে ভাই এই রাসায়নিক বন্ধনটা আসলে কয় প্রকারের হয়। আমরা তাহলে কি কি আলোচনা করলাম এখন পর্যন্ত? আমরা আলোচনা করলাম তোমার হচ্ছে ভাই রাসায়নিক বন্ধন জিনিসটা কি, কেন গঠন হয়, এবং হচ্ছে আমরা এখানে মানে অষ্টক নিয়মটা আমরা এখানে পড়ছি। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করবো তোমার হচ্ছে ভাই রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। তো দেখো, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। রাসায়নিক বন্ধনগুলোকে নর্মালি 5 ভাগে ভাগ করা যায়। মনে রাখবো এখানে রাসায়নিক বন্ধন সমূহকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। রাসায়নিক বন্ধন সমূহকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়, ওকে। যথা নাম্বার 1 হচ্ছে ভাই আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন। নাম্বার 2 হচ্ছে তোমার ভাই সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। নাম্বার 3 হচ্ছে ভাই তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা এই চ্যাপ্টারে সবগুলাকে নিয়েই একদম ডিটেলস আলোচনা করবো ভাই, প্যারা নিও না। সন্নিবেশ সমযোজী বন্ধন। এরপরেরটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই ধাতব বন্ধন। আর আরেকটা আছে আমাদের এখানে ভাই 5 দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন যেগুলো আছে এটাকে আবার 3টা পার্টে ভাগ করা যায়। এটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন সেকেন্ড। তারপর একটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন, তারপর একটাকে আমরা তোমার বলি হচ্ছে ভাই, আমরা হচ্ছে বলি এটাকে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। আমরা এই চ্যাপ্টারে সবগুলো বন্ধন নিয়ে একদম ডিটেলস আলোচনা করব, এবং আমাদের বন্ধন টপিকটা শেষ করতে আমাদের 3 থেকে 4টা লেকচার লাগবে। আমরা একদম সবগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো। ওকে, যেহেতু আমার হাতে সময় কম, তাহলে চলো আমি একটা টপিক নিয়ে আলোচনা করি। এই টপিকটা যদি এটা আগে পড়ানো দরকার ছিল, আমি সেটা খেয়াল করি নাই, ওই টপিকটা নিয়ে চলো আলোচনা করি। আমরা নেক্সট দিন হচ্ছে আমরা এখানে মানে আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা স্টার্ট করবো। ওকে, আচ্ছা তাহলে আজকে চলো আমরা প্রথমে পড়ি হচ্ছে একটু করে একটা এক্সট্রা টপিক, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার। তাহলে চলো আমরা আলোচনা করি তোমার হচ্ছে ভাই ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার। ক্যাটায়ন ও অ্যানায়নের আকার, অ্যানায়নের আকার। ওকে, আচ্ছা ফার্স্ট আমরা আলোচনা করবো ভাই ক্যাটায়নের আকার নিয়ে। ফার্স্ট আমরা আলোচনা করবো এখানে ক্যাটায়নের আকার নিয়ে, ক্যাটায়নের আকার নিয়ে। আমরা এখানে 3টা এক্সাম্পলকে রেখে আলোচনা করবো মেনলি। ওকে, আমরা এখানে এক্সাম্পল স্বরূপ তোমার হচ্ছে ভাই সোডিয়াম প্লাসকে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা এক্সাম্পল স্বরূপ এখানে ম্যাগনেসিয়াম প্লাসকে নিচ্ছি,
ম্যাগনেসিয়াম 2+ নিচ্ছি। তারপর আমরা এখানে এক্সাম্পল স্বরূপ তোমার হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম 3+ নিচ্ছি। ওকে, আচ্ছা, তো চলো আমরা আলোচনা করি আসলে নিয়ে। এখানে দেখো কাহিনী কী হয়, এই যে সোডিয়াম প্লাস যেটা আছে ভাই, এর মধ্যে দেখো তো প্রোটন কয়টা হবে? এর মধ্যে প্রোটন হবে তোমার এখানে ভাই 11টা, রাইট। কিন্তু এর মধ্যে ইলেকট্রন কয়টা হবে? যেহেতু এখানে প্লাস, তাহলে তোমার এখানে প্লাস আছে, একটা প্লাস আছে, তাহলে ইলেকট্রন একটা কম, তাহলে এখানে ইলেকট্রন হবে 10টা। অন্যদিকে এর মধ্যে দেখো কী হবে, ম্যাগনেসিয়াম 2+-এর মধ্যে, ম্যাগনেসিয়াম 2+-এর মধ্যে দেখো তো প্রোটন কয়টা হবে? প্রোটনগুলো তোমার 12টা থাকে এখানে, রাইট। প্রোটন দেওয়া থাকবে এখানে 12টা, কিন্তু ইলেকট্রন থাকবে 10টা। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম 3+ যদি তুমি দেখো, তাহলে এখানে প্রোটন থাকবে তোমার 13টা, প্রোটন থাকবে তোমার এখানে 13টা, কিন্তু ইলেকট্রন থাকবে তোমার এখানে 10টা। তাহলে একটা জিনিস দেখো তো, এখানে কার আকার ছোট হবে, কার আকার বড় হবে? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 11টা পজিটিভ চার্জ 10টা নেগেটিভ চার্জকে টেনে ধরে রাখছে। অন্যদিকে এখানে 12টা পজিটিভ চার্জ 10টাকে টেনে ধরে রাখছে, আর এদিকে 13টা পজিটিভ চার্জ 10টাকে টেনে ধরে রাখছে। যেহেতু এখানে চার্জের সংখ্যা বেশি, মানে পজিটিভ চার্জের পরিমাণ বেশি, তাহলে এটা কিন্তু অনেক জোরে টেনে ধরে রাখবে। তাই এটার আকার সবচেয়ে ছোট হয়, এটার আকার সবচেয়ে বড় হয়, তারপর এটার আকার থাকবে, তারপর এটার আকার থাকবে। ওকে, দেখো জিনিসটা আমরা এখানে বুঝতেছি কিনা আমি আরেকবার বুঝাই বলি তোমাকে। এখানে পজিটিভ আছে, তো মানে এখানে প্রোটন আছে 11টা, তারপর তোমার এখানে হচ্ছে ভাই এখানে ইলেকট্রন আছে 10টা এখানে। ওকে, আচ্ছা, অন্যদিকে এখানে প্রোটন আছে 12টা, এখানে ইলেকট্রন আছে 10টা, এখানে প্রোটন আছে 13টা, এখানে ইলেকট্রন আছে 10টা। তো সবার কাছে ইলেকট্রন কিন্তু 10টা করে আছে, কিন্তু প্রোটন এখানে এটার বেশি, তাহলে এটা টেনে ধরে রাখবে বেশি। কেন? কারণ আমরা ফোর্সের সংজ্ঞা কি জানি, কুলম্ব বলের সূত্র, এই যে K × Q1 Q2 / R²। এখানে কিউ তো বেশি, তাহলে আকর্ষণ বলটাও বেশি হবে, তাহলে আকর্ষণ বল বেশি হলে এই ডিস্টেন্স তোমার এখানে কী হবে, কম হবে। ওকে, তাহলে ডিস্টেন্স কম মানে এখানে তোমার যে দূরত্বটা ছোট হবে, মানে ব্যাসার্ধটা ছোট হবে। তো এর ব্যাসার্ধ সবচেয়ে কম থাকবে, এর ব্যাসার্ধ মিডিয়াম থাকবে, এর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে। কেন? এখানে কম পজিটিভ চার্জ, এখানে বেশি পজিটিভ চার্জ, তাই এখানে টেনে ধরে রাখবে বেশি। তাহলে এখান থেকে আমরা একটা সামারি করতে পারি কিনা, যে এরা কিন্তু তিনটা একই পর্যায়ের ক্ষেত্রে চার্জ যদি বৃদ্ধি পায়, চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে আকার ছোট হয়। দেখো এখানে চার্জ কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, আকারটা কিন্তু কমতেছে। এখানে এটার চার্জ সবচেয়ে কম, তাই এটার আকার সবচেয়ে বড়, যেহেতু এখানে চার্জ বৃদ্ধি পেয়েছে তাই এখানে আকার আস্তে আস্তে কমতে থাকতেছে। তাহলে আমরা এখান থেকে এটা পয়েন্টটা বলতে পারি যে ক্যাটায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই একই পর্যায়ে চার্জ বৃদ্ধি পেলে, আমরা বলতে পারি পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে আকার ছোট হতে থাকে। কেন? কারণ পজিটিভ চার্জ বেড়ে গেছে, সো এটাকে তোমার হচ্ছে টেনে ধরে রাখবে জোরে, সো এটার আকারটা তোমার এখানে ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইবারে তোমাকে যদি এখানে কম্পেয়ার করতে বলে, যে ধরো তোমাকে বললো যে একই পর্যায়ের দেয়া নাই, তোমাকে এটা মানে ধরো এটা তো সবাই তৃতীয় পর্যায়ের, ধরো চতুর্থ পর্যায়ে দিছে, তাহলে সেই ক্ষেত্রে চার্জ নিয়ে তোমার বিবেচনা করা দরকার নাই, কারণ চতুর্থ পর্যায়ে যে কোনো মূল্যই তৃতীয় পর্যায় থেকে বড় হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে দেখো, ধরো এখানে আমি তোমাকে বলি, ধরো তোমার এখানে সোডিয়াম প্লাস দেওয়া, আবার তোমার এখানে ক্যালসিয়াম 2+ দেওয়া। তো তোমাকে এখানে বসে মানে কার আকার এখানে ছোট হবে, কার আকার এখানে বড় হবে। ওকে, দেখো এই হিসাব অনুযায়ী এখানে হচ্ছে চার্জ আছে একটা, এখানে চার্জ আছে 2টা, তাহলে হিসাব অনুযায়ী এখানে যেহেতু চার্জ বড় তাই এটার আকার ছোট হওয়ার কথা, এটা যেহেতু চার্জ কম তাই এটার আকার বড় হওয়ার কথা। কিন্তু এখানে চার্জ বড় ছোটের ব্যাপারটা কখন আসবে? যখন একই পর্যায়ের হবে। হিসাবে ভাই একই পর্যায়ের হবে। সোডিয়াম আর ক্যালসিয়ামকে কি পর্যায়ে? না ভাই, ক্যালসিয়ামের তো একটা পর্যায়ে বেশি, তাহলে পর্যায়ে বেশি হইলে শক্তি স্তরে বেড়ে যায়,
তাই আকার এটার বেশি হবে। ওকে, তাহলে জিনিসটা ভালো করে বুঝো। সবসময় এটা নিয়ে মানে সবসময় যে চার্জ নিয়ে যে চার্জ বাড়লেই যে তোমার আকারটা ছোট হবে তাও না, তাহলে তোমাকে সতর্ক থাকতে হবে। এই যে ক্যাটায়নের ক্ষেত্রে একই পর্যায়ে যদি হয়, কী হয় ভাই, একই পর্যায়ে যদি হয়, তাহলে একই পর্যায়ে যদি পজিটিভ চার্জ বৃদ্ধি পায় তাহলে আকারটা কী হতে থাকে এখানে, তাহলে আকারটা এখানে ছোট হয়। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। কিন্তু পর্যায় যদি ভিন্ন থাকে তাহলে যেই পর্যায়টা নিচে থাকবে তার আকারটা বড় হবে, মানে যে নিচে থাকবে তার আকার বড় হবে, এটা স্বাভাবিক। তাহলে এখানে আমরা মনে রাখবো যে ভিন্ন পর্যায়ের হলে যে নিচে থাকবে তার আকার বড়, যে নিচে থাকবে তার আকার বড়। আশা করি আমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছি। তার মানে তোমাকে ধরো কম্পেয়ার করতে দিছে, তাহলে ফার্স্ট আগে আমাকে লক্ষ্য করতে হবে তারা কি একই পর্যায়ের কিনা। যদি একই পর্যায়ের হয় তাহলে চার্জ বাড়লে আকার কমবে, কিন্তু যদি একই পর্যায়ের না হয় তাহলে যে নিচে থাকবে তার আকারটা বড় হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। সেম কাহিনী অ্যানায়নের জন্যও খাটবে, কিন্তু অ্যানায়নের জন্য উল্টাভাবে খাটবে। দেখো অ্যানায়নের ক্ষেত্রে চার্জ বাড়লে কী হয়, দেখো অ্যানায়নের আকার। আমরা অ্যানায়নের এক্সাম্পল নেওয়ার জন্য এখানে 3টা এক্সাম্পলকে নিব। একটা হচ্ছে তোমার ভাই, চলো আমরা এখানে দাঁড়াও, এটাকে ইয়া করে না দিয়ে গাঢ় করে দিই। দেখো অ্যানায়নের ক্ষেত্রে আমরা এখানে ধরো আমরা N3 মাইনাস নিচ্ছি, এখানে আমরা O2 মাইনাস নিচ্ছি, এখানে আমরা F মাইনাস নিচ্ছি। ওকে, আচ্ছা সেকেন্ড রুলসটা অ্যানায়নের ক্ষেত্রেও সেম, মানে পর্যায় ভিন্ন হলে যে নিচে থাকবে তার আকার বড় হবে। কিন্তু দেখো এখানে কি কাহিনী আছে, দেখো এখানে দেখো। আচ্ছা এখানে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এটার ক্ষেত্রে প্রোটন কয়টা হবে বলো। নাইট্রোজেনে প্রোটন গেলে তোমার এখানে ভাই 7টা হবে, রাইট। এটার ক্ষেত্রে প্রোটন কয়টা হবে, এটার ক্ষেত্রে প্রোটন হবে 8টা। এটার ক্ষেত্রে প্রোটন কয়টা হবে, এটার ক্ষেত্রে প্রোটন হবে তোমার এখানে 9টা, রাইট। কিন্তু এখানে ইলেকট্রন কয়টা হবে, এখানে ইলেকট্রন কয়টা হবে, এখানে কিন্তু ইলেকট্রন হবে তোমার এখানে ভাই 10টা। কেন, কারণ নাইট্রোজেনে থাকে 7টা, 3 মাইনাস মানে 3টা এক্সট্রা আছে। আচ্ছা এখানে ইলেকট্রন কয়টা হবে, এখানে ইলেকট্রন হবে 10টা। আর এখানে ইলেকট্রন কয়টা হবে, এখানে ইলেকট্রন হবে 10টা। এখানে তাহলে দেখো কাহিনী কী হবে ভাই, তোমার এখানে নাইট্রোজেনের প্রোটন আছে 7টা, তারা 10টা ইলেকট্রনকে টানবে। যেহেতু এখানে প্রোটন সংখ্যা কম, তাহলে এখানে তোমার টানটা হবে তোমার এখানে কম। ওকে, আর এখানে ইলেকট্রনগুলো তোমার এখানে দেখো, এখানে আমি তোমাকে বুঝাই বলি। নাইট্রোজেনের বেলায় দেখো কী হবে, তাহলে এখানে তুমি যদি ফোর্সের সূত্র লিখো এখানে K × Q1Q2/R², রাইট। তাহলে দেখো এই নাইট্রোজেনের এটার ক্ষেত্রে এখানে সবচেয়ে চার্জ এখানে কম কোথায় বলো তো, এইটাতে কিন্তু 7টা, এখানে 8টা, এখানে 9টা। ইলেকট্রন নিয়ে চিন্তা করিও না, কারণ সবার কাছে ইলেকট্রন 10টা করে আছে। এখানে 7টা, এখানে 8টা, এখানে 9টা, তাহলে সবচেয়ে চার্জ কম হচ্ছে এখানে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু চার্জ কিন্তু কম, তাহলে ফোর্সটা আসবে এখানে কম। তো ফোর্স কম আসা মানে কি ডিস্টেন্সটা বড় হবে, কারণ ফোর্স কম আসা মানে টেনে ধরে রাখতেছে কম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা এখানে বেশি হবে। ওকে, কিন্তু এখানে দেখো এখানে চার্জ কিন্তু বেশি, তাহলে এখানে চার্জ বেশি হওয়ার কারণে ফোর্স হবে বেশি। তাই মানে ফোর্স বেশি মানে কি টেনে ধরে রাখবে বেশি, তাই এখানে ডিস্টেন্সটা কম হবে। তাহলে এখানে কার আকার বড় হবে, এখানে কিন্তু এর আকারটা বড় হবে এর থেকে। ওকে, আরেকবার আমি তোমাকে বুঝাই বলি ভাই। দেখো কাহিনী কি হচ্ছে, কেন ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে যেটা হবে, এখানে 10টা ইলেকট্রন, সবার মধ্যে 10টা ইলেকট্রন আছে, কিন্তু চার্জ এখানে কম কার, নাইট্রোজেনের। তাহলে চার্জ কম বলে ফোর্সটাও কম হবে, মানে আকর্ষণ এখানে কম হবে। ফলে যেটা হবে তোমার এখানে এই ডিস্টেন্সটা তোমার এখানে বেড়ে যাবে, আকর্ষণ কম হওয়ার কারণে টেনে ধরে রাখতে পারতেছে না, ফলে এটা ছড়ায় ছিটে থাকবে। কিন্তু এখানে চার্জটা হবে বেশি, তাই চার্জ বেশি হওয়ার কারণে এখানে আকর্ষণ হবে মানে বেশি, যেহেতু চার্জটা বেশি এখানে তাই আকর্ষণ হবে বেশি এখানে, ফলে ডিস্টেন্স এখানে কম হবে। কেন, কারণ ডিস্টেন্স আর আকর্ষণ বলতে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। এখানে দেখো চার্জ যদি এখানে কম, চার্জ কম হওয়ার কারণে ফোর্স হবে কম, কিন্তু ফোর্স আর এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই এখানে ডিস্টেন্সটা হবে তোমার এখানে বেশি। ওকে, সিম্পল ভাষায় বলি ভাই, এখানে যেহেতু চার্জ কম তাই এটা কম টেনে ধরে রাখতে পারবে, ফলে এটা ছড়ায় ছিটে থাকবে, তাই এটার আকার হবে বেশি বড়। এখানে যেহেতু চার্জ বেশি তাই এটা বেশি টেনে ধরে রাখবে এটার তুলনায়, তাই এখানে তোমার এটা কম্প্যাক্ট অবস্থায় থাকবে, তাই আকারটা এখানে হবে ছোট। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো,
এখানে কিন্তু 3 মাইনাস, এখানে 2 মাইনাস, এখানে মাইনাস। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ বড় হইলে, সরি অ্যানায়নের ক্ষেত্রে একই পর্যায়ে চার্জ যদি বড় হয় তাহলে কিন্তু তোমার আকারটা বড় হচ্ছে। ওকে, যেটা হচ্ছে উল্টা সম্পর্ক ক্যাটায়নের সাথে। তাইলে আমরা এখানে বলতে পারি তোমার অ্যানায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে ভাই, তাহলে তাহলে চলো এটাকে আমি মুছে দিতে লাগতেছে না আমার এখানে, তাহলে আমরা উপরে টেস্ট স্পেস পাবো এখানে। তাহলে চলো আমরা এটাকে নিয়ে আসি, উপরে তুলে নিয়ে আসি এটাকে। তাহলে এখানে আমরা লিখবো অ্যানায়নের ক্ষেত্রে একই পর্যায়ে নেগেটিভ চার্জ বৃদ্ধি পেলে আকার বড় হতে থাকে। ওকে, তাহলে ভাই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেখো, এখানেও কিন্তু সেম কথা, একই পর্যায়ে হইতে হবে ভাই। ভিন্ন পর্যায়ে হইলে যার পর্যায়ে মানে যে নিচে থাকবে তার আকারটা অটোমেটিক্যালি বড় হবে। সেই ক্ষেত্রে তোমাকে আর এরকম পজিটিভ নেগেটিভ চিন্তা করা লাগবে না। ওকে, মানে কয়টা চার্জ আছে সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। আশা করি এটা বুঝতে পারছো। ওই জিনিসটা আমি লিখে দিচ্ছি না এখানে, এটার মতোই তোমার যদি ভিন্ন পর্যায়ে যদি হয়, যেমন তুমি যদি অক্সিজেনের সাথে যদি ধরো তুমি ক্লোরিনের কম্পেয়ার করো, তো তখন এখানে চার্জ দেখার দরকার নাই, ক্লোরিন নিচে আসে, তাহলে ক্লোরিন অটোমেটিক্যালি আকারে বড় হবে। ওকে, তাহলে চলো এই জিনিসটাকে আমি এখানে বক্স করে দিয়ে আসো। অনেক ইম্পর্টেন্ট একটা কথা আমাদের এখানে এটা লিখছি আমরা। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, চার্জ বৃদ্ধি পেলে কিন্তু আকারটা ছোট হতে থাকে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, চার্জ বৃদ্ধি পেলে মানে নেগেটিভ চার্জ যদি বাড়তে থাকে তাহলে আকারটা কিন্তু বড় হতে থাকে। ওকে, আশা করি এই বিষয়টা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে চলো, আমাদের হাতে যদি সময় নেই, আমরা চলো কিছু এমসিকিউ সলভ করে ফেলে আসো। গতদিনে আমাদের কিছু এমসিকিউ সলভ বাকি ছিল। আমরা নেক্সট দিন হচ্ছে তোমার ভাই আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করবো। এই যে আয়নিক বন্ধনের চিত্র আমরা নেক্সট দিন পড়বো। ওকে, তাহলে চলো আমরা এমসিকিউ আলোচনা করে আসো। এখানে বলছে কি, একই পর্যায়ের যত বাম থেকে ডানে যাওয়া যায় গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে পরিবর্তিত হয়। ভাই আমরা সবাই জানি গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু সরল ধারাবাহিকতায় পরিবর্তিত থাকে, হয় না কেন? কারণ কিছুক্ষণ বাড়ে কিছুক্ষণ আবার কমে। সেটা হচ্ছে যে ভাই বাম থেকে ডানে গেলে সরল ধারাবাহিকতায় থাকে না। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? তাহলে এখানে দেখো, এখানে সবচেয়ে ছোট তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে এইটা এরা সবাই হচ্ছে তোমার এখানে দেখো, এরা কিন্তু তোমার এখানে তৃতীয় পর্যায়ের, রাইট? এটা হচ্ছে তোমার তৃতীয় পর্যায়ের, চতুর্থ পর্যায়ের, শুধুমাত্র এটা হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ের। তাহলে এখানে কী হবে, এটা ট্রান্সফার হবে বেরিলিয়াম 2+। তাহলে চলো জিনিসটা আমি আরেকবার বুঝাই বলি তোমাকে। এখানে দেখো 4টা মৌলের মধ্যে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এটা কিন্তু তৃতীয় পর্যায়ের, আর ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের, আর বেরিলিয়াম হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ের। তো জিজ্ঞেস করছে কোনটার আকার ছোট। যদি এখানে পর্যায় ভিন্ন আছে তাহলে তোমার হচ্ছে ভাই পর্যায়তে চিন্তা করবা। তো যেখানে বেরিলিয়াম যদি সবার উপরে থাকে তাই বেরিলিয়াম 2+ সবচেয়ে ছোট হবে। এখানে কোনটির জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা সবাই জানি ফ্লোরিনের, আমরা আগে আলোচনা করে আসছিলাম। কীভাবে ভাই? দেখো আমরা পড়ে আসছিলাম বিধাতার পরীক্ষা। তো বিধাতার পরীক্ষা কী ছিল? বিজারণ ধর্ম ছিল। বিজারণ ধর্ম বাম থেকে ডানে গেলে কিন্তু কমে, আর তার জারণ ধর্মটা বাম থেকে ডানে গেলে বাড়বে, আবার নিচে গেলে কিন্তু কমবে। তাহলে সবচেয়ে উপরে থাকে গিয়ে ফ্লোরিন, তাই ফ্লোরিনের জারণ ক্ষমতা হবে সবচেয়ে বেশি। জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। জারণ ক্ষমতা এখানে কী ছিল দেখো তো, তোমাকে এখানে যদি দেখাই, দাঁড়াও এখানে দেখাই জারণ ক্ষমতা এখানে কী ছিল। এই যে এটা যখন বাম থেকে যখন তুমি ডানে যাবা তখন কিন্তু বিজারণ ক্ষমতা কমে, জারণ ক্ষমতা কিন্তু তোমার এখানে বাড়ে। তাহলে সবচেয়ে ডানে কি আছে এখানে? ফ্লোরিন। আর উপর থেকে নিচে গেলে কিন্তু আবার কমবে। জারণ ক্ষমতা যদি বাম থেকে ডানে গেলে বাড়তেছে, উপর থেকে নিচে গেলে কিন্তু কমবে। তাহলে ফ্লোরিন যদি সবচেয়ে ডানে আসে এবং উপরে আসে, তাই ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। এরপর দেখো কি লিখছে আমাকে, যে কোনো মৌলের দুটি পরমাণুর একক সমযোজী বন্ধনে উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব অর্ধেককে কি বলে? এটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। সমযোজী বন্ধনের সময় যে দূরত্বটা থাকে সেটাকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। এটা আমরা গত ক্লাসে তোমার আলোচনা করছিলাম। ওকে, এগুলো গত ক্লাসের এমসিকিউ তোমার। আচ্ছা, এরপরে দেখো এখানে কোশ্চেন করছে কি, যে নিচের কোন মৌলটির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম? আমরা সবাই জানি তুমি যখনই হচ্ছে ভাই উপর থেকে যখন নিচে যাবা তখন কিন্তু সক্রিয়তা কিন্তু কমতে থাকে, তাই আয়োডিন হবে আনসার। ওকে, কারণ আয়োডিন দেখো সবার নিচে আছে এখানে। এরপরে বলছে কি, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার কী হয়? একই পর্যায়ের মধ্যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু পরমাণুর আকার কিন্তু কমে যায়। ওকে, আচ্ছা
এরপর দেখো আমাকে কি জিজ্ঞেস করছে এখানে, হ্যালোজেন সমূহের সক্রিয়তার মধ্যে কোন ক্রমটি বেশি সঠিক। দেখো সবচেয়ে সক্রিয় থাকে কে, যে উপরে থাকবে সে ফ্লোরিন, তারপর তাহলে আয়োডিন সবার লাস্টে থাকবে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন হবে। তাহলে এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এটা অপশন হবে সি। ওকে, কারণ এটা দেখো এই দুটো তো হবেই না, কেন, কারণ এখানে লাস্টে ফ্লোরিন লেখা বা ফ্লোরিন এবং ক্লোরিন লেখা, তাহলে ওই দুটা থেকে যে কোনো একটা হবে। এখানে দেখতেছি আমরা ফ্লোরিন সবার উপরে আছে, তাই এটাই তোমার এখানে তোমার কী হবে বলতে, এখানে এটা হবে তোমার এখানে সবচেয়ে সঠিক ক্রম। এরপরে বলতেছে কোনটি আইসো ইলেকট্রনিক নয়। দেখো আইসো ইলেকট্রনিক মানে কি, তোমার এখানে সবার ইলেকট্রনের সংখ্যা সমান হবে। দেখো এখানে ক্লোরিন হচ্ছে তোমার কত থাকে বলো তো, ক্লোরিন মাইনাসে তোমার এখানে থাকবে হচ্ছে যে 18টা। ওকে, পটাশিয়াম প্লাসে থাকবে তোমার হচ্ছে ভাই, পটাশিয়াম প্লাসে তোমাকে 18টা, আর পটাশিয়াম 19টা হয়। সালফার 2 মাইনাস এটাও থাকবে 18টা 16, তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস এটা তো 10টা থাকবে, তাহলে আইসো ইলেকট্রনিক নয়। ওকে, তাহলে আমি পাশে এখানে লিখে দিই, এখানে থাকবে 18, এরও থাকবে 18 যেহেতু মাইনাস আছে, এরও থাকবে 18, কিন্তু এর থাকবে 10টা, এই জন্য এটা আইসো ইলেকট্রনিক নয়। তারপর তোমাকে বলতেছে যে মৌলের বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে পরমাণুর ব্যাসার্ধকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখছিলাম গত ক্লাসে 3 ভাগে ভাগ করা যায়, আমরা 3 ধরনের তোমার ব্যাসার্ধ নিয়ে আলোচনা করছিলাম। এরপরে বলতেছে ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। দেখো এখানে তুমি যদি অ্যানালাইসিস করো 4টা অপশনে কিন্তু একই পর্যায়ে, তোমার এখানে কী হবে ভাই, একই পর্যায়ের কিন্তু এখানে মৌল দেওয়া আছে 4টাই। ওকে, তাহলে এখানে আমরা সবার ক্ষেত্রে আমরা কী পড়ছিলাম, ক্যাটায়নের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম তোমার হচ্ছে ভাই ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে তত তোমার আকারটা ছোট হতে থাকে। ওকে, তাহলে দেখো এখানে আমার অপশন হবে এখানে কিন্তু আনসার এ। কীভাবে এ বুঝছি দেখো আমি তোমাকে দেখাই, এখানে +2, এখানে +1, এখানে তো 0, তাই না। তার মানে কি হচ্ছে দেখো, আমরা জানি চার্জ যত মানে তোমার এখানে খেয়াল করে দেখো এটাতে কোনো পজিটিভ চার্জ নাই, এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা 2+ আছে। আমরা জানি তোমার হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে কী হয়, চার্জ যত বৃদ্ধি পায় আকার তত ছোটো হতে থাকে, তাহলে এটার আকার সবচেয়ে ছোটো হবে, এটার আকার মিডিয়াম হবে, এটার আকার সবচেয়ে বড় হবে। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে দেখো নিয়ম তো 0 ছিল না, আমি 0 দিয়েছিলাম আর কি এটা। আচ্ছা, তাহলে দেখো এরপর আমরা যাই আসো, এখানে আমাকে বলছে যে তোমার ফার্স্টে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি। এখানে ফার্স্টে দেখো ফার্স্ট অপশনটা কিন্তু হবে না, কেন, কারণ বেরিলিয়ামের বেশি থাকে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে এটা হবে না। সেকেন্ড অপশনটা কি হবে, না নাইট্রোজেনের বেশি থাকে, তাহলে এটাও হবে না। থার্ড অপশনটা কি হবে, সেলেনিয়াম সবচেয়ে কম থাকে, ঠিক আছে, যেটা নিচে থাকে সালফার, ক্লোরিন, হ্যাঁ এটা হবে, এটা তোমার এখানে কারেক্ট আনসার। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখানে যাই, নেক্সটটা দেখে আসো। এখানে আমাকে বলছে কি আয়নীকরণ শক্তির বিভিন্ন নিয়ামকের মধ্যে কোনটি সঠিক নয়। প্রথম অপশনে দেখো আমাকে বলছে এখানে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হ্রাস পায়, হ্যাঁ কাইনেটিক আছে এখানে। উপশক্তি স্তর বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আচ্ছা এখানে সঠিক নয় জিজ্ঞেস করছে তো, তাহলে ডি নাম্বার কি বলছে যে একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আয়নীকরণ শক্তি হ্রাস পায়, না পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় একই পর্যায়ের মধ্যে, তাই না, তাহলে এটা আনসার হবে ডি, সঠিক নয় এটা। তারপর আমাকে এখানে জিজ্ঞেস করছে তোমার এখানে যে কোনটার তোমার এখানে ভাই সবচেয়ে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এখানে। তাহলে এখানে আমরা দেখতেছি সবার উপরে আছে লিথিয়াম, লিথিয়াম সবার উপরে থাকে, তাই লিথিয়াম হবে এখানে কারেক্ট আনসার। এরপর জিজ্ঞেস করছে নিচের কোন তথ্যটি সঠিক নয়। দেখো আয়নীকরণ শক্তি মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল, হ্যাঁ আসলে নির্ভরশীল। বোরনের আয়নীকরণ বিভাগের মানে আমি জানি না, বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা বেশি, না দাঁড়াও বোরন বেরিলিয়ামের না বেশি থাকে, বেরিলিয়ামের না বেশি থাকে, তাহলে এটা সঠিক নয়, সি হচ্ছে সঠিক নয়। ওকে, আচ্ছা এখানে বলছে ইলেকট্রন শক্তির সঠিক ক্রম কোনটি। আমরা জানি ইলেকট্রন শক্তিতে কিন্তু ব্যতিক্রম থাকে, ক্লোরিন কিন্তু বেশি থাকে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ এটা হবে আনসার। আচ্ছা নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক। আমরা সবাই জানি ফ্লোরিনের। ইলেকট্রন শক্তির কোন ক্রমটি সঠিক। এখানে দেখো অপশনে ফার্স্টে দেওয়া আছে আমাকে সিজিয়াম থেকে রুবিডিয়াম বড়, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, হ্যাঁ দেখো এটা হচ্ছে সঠিক হবে, কেন আমি তোমাকে বলি এটা কিন্তু একই গ্রুপের অন্তর্ভুক্ত দেওয়া আছে, তো আমরা সবাই জানি উপর থেকে নিচে গেলে কিন্তু ইলেকট্রন শক্তি কমতে থাকে, এটা সবার নিচে আছে আস্তে যেভাবে বাড়তেছে। ওকে, আচ্ছা এরপরে কোয়েশ্চেন করছে তোমাকে নিচের কোনটি পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পড়ে না। যোজ্যতা পড়ে, পরমাণুর আকারও পড়ে, তড়িৎ ঋণাত্মকতা পড়ে, অধাতব ধর্মের বিশেষ আলোচনা এটা পড়ে না। ধাতব অধাতব ধর্ম পড়ে কিন্তু বিশেষ আলোচনা পড়ে না। ওকে, তারপর কোয়েশ্চেন করছে নিচের কোনটি শক্তিশালী জারক। আমরা জানি ফ্লোরিন, যেদের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হয়। তো আজকে যদি আমার তো সময় নেই তাই আমি আয়নিক বন্ধন শুরু করতে পারিনি, আমরা নেক্সট দিন স্টার্ট করবো। আজকে ভিডিওটা ভালো লাগলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওতে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তারা সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।